আচ্ছা, ওয়েলকাম সবাইকে। তো এই ভিডিওটা ইজ এ কন্টিনিউয়েশন টু দ্য প্রিভিয়াস ওয়ান, যেখানে আমরা ডায়োড রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ারের বেসিক নিয়ে আলোচনা করেছি, এবং বেসিক এবং ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে আলোচনা করেছি, যে এটা কিভাবে কাজ করে, কি ধরনের আউটপুট আসে, আউটপুটের গ্রাফগুলো কিভাবে রিড করতে হয় এবং কিভাবে আঁকতে হয়, কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে, এবং বিভিন্ন প্যারামিটারও আমরা ডিসকাস করেছি। সো টু প্রোভাইড ইউ এ রিক্যাপ অফ দ্যাট ক্লাস, আমি এখানে একটু গ্রাফটা, নট অ্যাকচুয়ালি রিক্যাপ, আপনি যেহেতু আগের ভিডিওটা দেখে আসতে পারেন, রিক্যাপ আসলে দরকার নাই। তো তো আমি আগের লেকচার থেকে আমি এই আউটপুট এবং ইনপুটের গ্রাফের যে ম্যাপিং সেটা একটু এখানে নিয়ে আসলাম। তো যেটা দেখা যায় যে উপরেরটা আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের গ্রাফ, তো যেখানে এই এই কালারটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, আর এই কালারটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। তো হাফ ওয়েভ রেকটিফায়ারের গ্রাফটা জাস্ট হাফ সাইকেলকে সে রেকটিফাই করে, এবং আমাদের এই হাফ ওয়েভ রেকটিফায়ারের যে আউটপুট গ্রাফটা সেটা সবসময় ইনপুট থেকে ভি ডিনোট পরিমাণ ছোট হয়। হ্যাঁ, এটা এট এনি টাইম ভি ডিনোট পরিমাণ ছোট। এখানে পিকটা দেখানো হচ্ছে যে ভি ডিনোট পরিমাণ ছোট, বাট এটা যে কোনো টাইমে ভি ডিনোট পরিমাণ নিচে হবে। অন দ্য আদার হ্যান্ড, ফুল ওয়েভ রেকটিফায়ারে টু ভি ডিনোট পরিমাণ নিচে হবে। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, আমরা সবগুলো ডায়োডের কাট ইন ভোল্টেজ সেম ধরছি, ভি ডিনোট। হ্যাঁ, অর্থাৎ সবগুলো সেম টাইপের ডায়োড আমরা ইউজ করছি। তো ফুল ওয়েভের আউটপুট ভোল্টেজের পিকটা একটু ছোট হয়, আর হাফ ওয়েভেরটা একটু বড় হয় পিকটা। বাট শেপের ক্ষেত্রে আমরা একটু আলাদা দেখতে পারি। তো এটার করেসপন্ডিং আমি একটা টেবিলও ফর্ম করেছিলাম, তো সেটাও যদি একটু আনি। তো এরকম একটা প্যারামিটারের আমরা টেবিল দেখেছি, যেখানে আমাদের আরএমএস টা দরকার নাই আসলে। তো এই টেবিলে আমরা হচ্ছে, তো আমরা এমন একটা টেবিল হচ্ছে দেখেছি, যেখানে একটু প্যারামিটার গুলা দেখি, যে হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে দুই ক্ষেত্রে ইনপুট ভোল্টেজের পিকটা আমরা ফিক্স রাখছি। তো এখানে আমি আগের ভিডিওতেও বলছিলাম যে ক্যাপিটাল লেটার মানে, ক্যাপিটাল লেটার দিয়ে কোনো কিছু লেখা মানে সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর স্মল লেটার দিয়ে যেগুলো লিখবো সেগুলো হচ্ছে টাইমের সাথে ভ্যারি করে বা ফ্লাকচুয়েশন আছে এই ধরনের ভোল্টেজ গুলা। তো আউটপুট ইনপুট ভোল্টেজের পিক সেম, ইনপুটের ফ্রিকোয়েন্সি দুইটার ক্ষেত্রে এফ আর টি দিয়ে আমরা ডেনোট করছি। আউটপুটের যে পিক ভিপি যেটা, আচ্ছা সেটা আমাদের হাফ ওয়েভের ক্ষেত্রে ভিএম মাইনাস ভি ডিনোট, ফুল ওয়েভের ক্ষেত্রে ভিএম মাইনাস টু ভি ডিনোট ছিল। আহ, আর আউটপুট ফ্রিকোয়েন্সি, তো আমরা গ্রাফ খেয়াল করলেই বুঝতে পারি যে আউটপুট ফ্রিকোয়েন্সি হাফ ওয়েভের ক্ষেত্রে তো এটার ফ্রিকোয়েন্সি বা এটার টাইম পিরিয়ড ইনপুটের সেম, কারণ টাইম পিরিয়ডটা এখান থেকে, একদম এখান থেকে যদি শুরু করি আমরা এই পর্যন্ত, হ্যাঁ, এতটুকু পর্যন্ত এটা হচ্ছে টি দুইটার ক্ষেত্রে। বাট এখানে আউটপুটের টাইম পিরিয়ডটা হবে এখান থেকে কিন্তু এই যে এতটুকু পর্যন্ত। হ্যাঁ, অর্থাৎ আহ, এই যে এতটুকু, অর্থাৎ এই পয়েন্টটা পর্যন্ত এটা টি/2 কিন্তু এটার টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড যদি অর্ধেক হয়ে যায়, তার মানে ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয়ে যায়, সো এটার ফ্রিকোয়েন্সি ডাবল এবং টাইম পিরিয়ড অর্ধেক। এটার অ্যাভারেজ ছিল 2 Vm/π মাইনাস ভি নট, যেটা আমরা ইন্টিগ্রেশন করে নিয়ে আসতে পারি। আর এখানে আরো একটা জিনিস অ্যাড করা যায়, যে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার আর হাফ ওয়েভ রেকটিফায়ারের আউটপুট কারেন্টের অ্যাভারেজ, আই ডিসি অর আই অ্যাভারেজ। এটা কি হবে? এটা জাস্ট আমরা ভিডিসি কে, যেহেতু একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে নিচ্ছিলাম, আর দিয়ে ভাগ করে দিলে হবে। তো ভিডিসি যে ভ্যালুটা পাই সেটাকে যদি আর দিয়ে ভাগ করে দিই তাহলে এমন একটা আসবে। তো এখানে আমি লিখে দিচ্ছি যে উইদাউট ক্যাপাসিটর, এই পুরো চার্টটা। তো এখন আমরা আসি আর এই লেকচারে যে ডায়োড রেকটিফায়ার প্লাস ফিল্টার ক্যাপাসিটর।
তো ডেফিনেটলি এগুলা আমরা সুইটেবল ডিসি না একটা পাওয়ার সাপ্লাই থেকে আসার জন্য, যেটা দিয়ে আমরা ইলেকট্রনিক ডিভাইস চালাতে পারি, আমরা একদম কনস্ট্যান্ট চাই, অথবা অ্যাজ ক্লোজ এস পসিবল। তো আমাদের এই গ্রাফগুলোকে স্মুথ করতে হবে। এখন প্রশ্ন হলো স্মুথ করব কিভাবে? তো করার জন্য আমরা জাস্ট একটা ক্যাপাসিটরের হেল্প নিলেই আসলে স্মুথ করে ফেলতে পারবো। সো কিভাবে সেটা একটু দেখি। তো প্রথমে আমরা একটা সার্কিট দেখি জাস্ট, আমাদের সেই এসি ভোল্টেজটা আমরা আগের মতো, আমরা হাই পাওয়ার রেকটিফায়ারের মতো, বাট একটু আমি চেঞ্জ করে এটা দেখাবো। যে এখানে একটা লোড আছে, লোড ছিল, তো আমরা লোড ছাড়া জাস্ট একটা ক্যাপাসিটর আউট করে কানেক্ট করলাম। হ্যাঁ, এখানে কিন্তু কোনো রেজিস্টার দিই না। সো উইদাউট লোড। এবং এটা বলে রাখি যে এটা নট সো প্র্যাকটিক্যাল, কারণ প্র্যাকটিক্যালি তো আমাদের একটা লোড থাকবে। তো যাই হোক, আমরা একটু স্টার্ট আপের জন্য আমরা এই ধরনের আহ, দেখে থাকি যে এটার অ্যানালাইসিসটা প্রথমে বুঝবো, এরপর হচ্ছে আমরা বাকিটাতে যাবো। ওকে, এখন তো আমাদের আউটপুট কোথা থেকে নিচ্ছিলাম আমরা? এখান থেকে। এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, এটা সি। আর আমাদের ডায়োড ভোল্টেজ হচ্ছে এটা ভি ডি। ডায়োডটা যদি অন হয় তাহলে ভি ডি নট হয়ে যাবে। তো আমাদের ইনপুটের যে গ্রাফটা সেটা আমরা একটু নিয়ে আসি। তো এটা হলো আমাদের ধরলাম ইনপুট ভোল্টেজের গ্রাফ। তাহলে এটা ভি স্মল দিয়ে লিখি, ভিএস এজ এ ফাংশন অফ টাইম টি। এন্ড আমরা ভিএস সমান যেহেতু ভিএম সাইন ওমেগা টি, আমরা আগের ভিডিওতে এটাই নিয়েছিলাম। তো তার মানে এটা ভিএম থেকে মাইনাস ভিএম পর্যন্ত একটা সাইনের। আচ্ছা, এখন তো আউটপুট ভোল্টেজটা এখন কেমন হবে? তো আগের মতো আমাদের আউটপুট ভোল্টেজটা হবে, আমরা একটা এক্সপ্রেশন লিখতে পারি, ইফ দ্য ডায়োড ইজ অন দেন আউটপুট ভোল্টেজ উইল বি যে ভিএস মাইনাস ভিডি নট। অফ যদি থাকে তখন আমরা একটু দেখতে হবে এটা কত আসে। প্রথমে অনটা দেখি, কারণ অন হলে এই ডায়োডকে উইল রিপ্লেস উইথ এ ভোল্টেজ সোর্স ভিডি নট, এবং আমাদের এটা থেকে এটা বাদ দিলে আউটপুট ভোল্টেজটা পাবো। ওকে, তাহলে এটার জন্য আমাদের আউটপুট ভোল্টেজের গ্রাফটা কি হবে? যে ইনপুটটা যদি চেঞ্জ হয়, আউটপুট ভোল্টেজটা সেম ভাবে ফলো করছিল আগে, হ্যাঁ, যখন এখানে একটা রেজিস্টার ছিল। বাট এখন এটা ফলো করবে কিনা সেটা ডিপেন্ড করবে ক্যাপাসিটরের উপর। তো কিরকম? কারণ ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি যে ফর ক্যাপাসিটর, একটা ক্যাপাসিটর ভি ধরেন অ্যাপ্লাইড টু সি, হ্যাঁ, যে কোনো একটা ভোল্টেজ ক্যাপাসিটরে যেটা অ্যাপ্লাই করব, সেটা যদি হঠাৎ করে এভাবে চেঞ্জ হয়, আমরা 250 থেকে পড়ে আসছি যে ধরেন ক্যাপাসিটর ভোল্টেজটা 000, হঠাৎ করে এভাবে চেঞ্জ হলো, একদম একটা ডিসকন্টিনিউটি আবার চলে গেল, সো কোনো একটা ভ্যালুতে জাম্প করলো সে, ফর এক্সাম্পল এটা 10 ভোল্ট কোন একটা টাইমে। এখন ক্যাপাসিটরের ভোল্টেজটা কি হবে? তা আমরা যদি ক্যাপাসিটরের ভোল্টেজটাও এখানে আঁকি, যে কোনো একটা ভোল্টেজ যেটা অ্যাপ্লাইড টু সাম ক্যাপাসিটর, অ্যাপ্লাইড টু এ ক্যাপাসিটর, তো সেটার ভোল্টেজটা আমরা দেখতে চাই ভিসি কেমন আসবে। তো এটা যখন জিরো, ভিসিও জিরো, কিন্তু যখনই এটা এরকম জাম্প করে, ক্যাপাসিটরের ভোল্টেজ আসলে এটাকে জাম্প করতে পারে না। তো কেন পারে না? আমরা যদি 250 থেকে রিকেপ করি, যে ক্যাপাসিটরের ক্ষেত্রে তাকে একটু টাইম দিতে হয় সেটেল হতে। কত টাইম লাগে? সে 5টাও পরিমাণ টাইম তাকে দিতে হবে। হ্যাঁ, আর এখানে টাও মানে কি? টাও মানে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট টাইমস সি, মানে একটা ক্যাপাসিটরের জন্য সি, অনেকগুলো থাকলে আমরা সি ইকুইভ্যালেন্ট নিতে হবে। তো এই আর ইকুইভ্যালেন্ট কি? আর ইকুইভ্যালেন্ট হচ্ছে ক্যাপাসিটরের সাইড থেকে টোটাল সার্কিটের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। হ্যাঁ, এগুলো আপনারা একটু রিকল করেন, এগুলো পড়ে আসছে। তো এখন তার মানে তাকে সেটেল হতে 5টাও সময় দিতে হবে। ক্যাপাসিটর ভোল্টেজ হঠাৎ করে রাইজ করতে পারবে না। এটার পেছনে ফিজিক্স আমি 250-তে ডিসকাস করা হয়, সাধারণত ফ্যাকাল্টিরা সেখানেই করে, এবং সেটার ফিজিক্স আমি আর এই ভিডিওতে বলবো না, সেটা আপনার আমার ওই প্লেলিস্ট 250 প্লেলিস্টের ভিডিওতে গেলেও দেখতে পাবেন যে এটা রিজনকে আমরা ম্যাথ ফিজিক্স পয়েন্ট অফ ভিউ থেকেও দেখছি, আবার ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেও আমরা দেখেছি। তো তার মানে এই সময় থেকে তাকে 5টাও পরিমাণ সময় দিতে হবে
সেটেল হতে, অর্থাৎ এই ভোল্টেজটাকে ধরতে, রিচ করতে। সো সে এরকম জাম্প দিয়ে বাড়তে পারবে না, কারণ জাম্প দিয়ে বাড়তে গেলে ইনফাইনাইট কারেন্ট লাগবে। তো তাহলে আমরা ধরলাম এতটুকু, এই এখান থেকে এতটুকু পর্যন্ত 5 টাও, তাহলে এই সময়ে গিয়ে সে এটা রিচ করতে পারবে। তার মানে ক্যাপাসিটর ভোল্টেজটা এভাবে এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে, এরকম এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে, এবং এই 5 টাওতে গিয়ে সে হচ্ছে এটা স্টেডি স্টেটে চলে যায়। হ্যাঁ, এরকম একটা ভোল্টেজ সে শো করবে। তাহলে এতটুকু অংশ তাকে দিতে হবে ইনপুটকে ফলো করার জন্য। এটা ছিল কেস। এখন আমাদের কেসে ইনপুটটা তো এরকম খাড়া কোনো কিছু না। আমাদের কেসে ইনপুটটা হচ্ছে এরকম গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে। এখন ক্যাপাসিটর এই গ্র্যাজুয়াল ইনক্রিজটাকে ফলো করতে পারবে কিনা, হ্যাঁ, সেটা আমাদের একটু দেখতে হবে। তো তাহলে সেটা দেখার জন্য আমাদের ওই যে টাউ বের করতে হবে, আমাদের সার্কিটের জন্য টাউ কত। তো এখন এই টাউটা তাহলে আমরা একটু হিসাব করি যে টাউ আসলে কত হবে ক্যাপাসিটরে। তো যখন অন থাকে এই ডায়োডটা, তখন একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল যদি আমরা ইউজ করি, তাহলে ডায়োডের রেজিস্ট্যান্স তো জিরো ধরি, তাই না? ডায়োডের রেজিস্ট্যান্স জিরো। তো তাহলে এই রেজিস্ট্যান্স যদি জিরো হয়, হ্যাঁ, ডায়োডের ধরলাম আর নট ইকুয়ালস টু জিরো। তো এটা যদি জিরো হয় তাহলে আর সির ভ্যালুটা কিন্তু জিরো, টাইম কনস্ট্যান্ট জিরো, কারণ এখানে ডায়োডের রেজিস্ট্যান্সটাই আসলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হতো, এই সোর্সের রেজিস্ট্যান্স আসলে জিরো। টাইম কনস্ট্যান্ট জিরো হওয়া মানে আসলে জিরো তো এক্স্যাক্টলি বলা উচিত না, মানে জিরোর কাছাকাছি আর কি। তো এটার মানে হলো তাহলে ক্যাপাসিটরের অলমোস্ট কোনো টাইমই লাগবে না আসলে এই ইনপুট ভোল্টেজটাকে ফলো করতে। হ্যাঁ, ইয়ার সে এরকম জাম্প করতে পারবে না, বাট স্টিল খুব কম সময়ে সেই ইনপুট ভোল্টেজটাকে ফলো করতে পারবে। তাহলে ক্যাপাসিটরটা যদি ধরি ইনিশিয়ালি চার্জ নাই, তো আমরা দেখছি যে আমরা যদি এখানে একটা ভি ডি নটের স্কেলটা নিই, আমরা ভি ডি নটটা যদি মার্ক করি, তাহলে এটা তো এখান থেকে শুরু হবে, এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা থেকে আউটপুট ভোল্টেজটা শুরু হবে, এবং ক্যাপাসিটর ভোল্টেজটা এটাকে মোটামুটি ফলো করতে পারবে। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে যদিও এই টাইম কনস্ট্যান্ট উপর, বাট ডায়োডের টাইম রেজিস্ট্যান্সটা যদি জিরো ধরি, তাহলে টাইম কনস্ট্যান্টটা জিরোর কাছাকাছি চলে আসে আর কি, তখন এটা ফলো করতে পারবে। অর্থাৎ ইন জেনারেল আমরা যদি এরকম একটা ভোল্টেজ চেঞ্জ না হয়ে সেই যদি এরকম ভোল্টেজটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হতো, তাহলে কিন্তু গিভেন যে এই টাইমটা উইদিন 5 টাও, হ্যাঁ, এই টাইমটা হচ্ছে উইদিন সরি গ্রেটার দেন যদি 5 টাও হয়, তাহলে সে ইজিলি এটা ফলো করতে পারবে। হ্যাঁ, আর যদি 5 টাও 5 টাও মেনটেন নাও করে, অর্থাৎ ইনপুটটা যদি ইনপুটটাতে এভাবে চেঞ্জ হচ্ছে, সে যদি এটা ফলো স্লোলি করে, হ্যাঁ, সে যদি এটা এতটুকু ফলো করার কথা সে স্লোলি ইনক্রিজ করতেছে, তাহলে এভাবে স্লোলি সে ইনক্রিজ করবে, এবং যখন ইনপুট পিকে চলে যাবে সে আসলে তার ডিজায়ার্ড পজিশনে যেতে পারবে না, সে এতটুকু পর্যন্ত যেতে পারবে। হ্যাঁ, তো এটা স্লো হবে ইনপুটের চাইতে, নাকি এটা ইনপুটের মতো করেই ফাস্টার আগাতে পারবে, সেটা ডিপেন্ড করছে দুইটা জিনিসের উপর। তাহলে একটা হচ্ছে আরসি, এই ক্যাপাসিটরটা চার্জ হতে কত সময় লাগে, অর্থাৎ 5 টাও, যেটা আমরা 5 আরসি যেটা বলি, এটার উপর। এবং আবার সেটা কম্পেয়ার হবে ইনপুটের ফ্রিকোয়েন্সির উপর। হ্যাঁ, ইনপুটের ফ্রিকোয়েন্সিটা কত, সেটার উপর তো ডিপেন্ড করবে এই টাইমগুলো কত। মানে এই টাইমটুকু কত, এখান থেকে এতটুকু টাইম কত, অর্থাৎ ইনপুটটা রাইজ করতে কত সময় লাগে, সেই সময়টা ক্যাপাসিটর পাচ্ছে কিনা, এটা 5 টাও এর চেয়ে বেশি কিনা। যদি বেশি হয়, তাহলে ক্যাপাসিটর ভোল্টেজটা যেখানে উঠা উচিত সেতটুকু পর্যন্ত উঠতে পারবে। আর যেমনটা বললাম, যদি এই টাইমটা এই টাইমটা যদি 5 টাও এর চেয়ে কম হয়ে যায়, তখন ক্যাপাসিটরটা স্লোলি ইনক্রিজ করবে, এতটুকু ধরতে পারবে না, বাট একটা লেভেল পর্যন্ত সে উঠতে পারবে, তাহলে আর উঠতে পারবে না। এনিওয়ে, তো আমরা ধরে নিচ্ছি যে এটা যে প্র্যাকটিক্যাল 50 হার্টজ, আমরা সাধারণত ইউজ করি 50 হার্টজ ফ্রিকোয়েন্সির জন্য এই টাইমটা হবে কত, যে এটা হবে 20 মিলি সেকেন্ড। সো এটা হবে 10 মিলি সেকেন্ড, এটা হবে 5 মিলি সেকেন্ড। সো 5 মিলি সেকেন্ড পর্যন্ত তাকে টাইম সে আশা করি পাবে, হ্যাঁ, যেহেতু ডায়োডের রেজিস্ট্যান্সটা অনেক ছোট।
এবং ক্যাপাসিটর গুলো সাধারণত মাইক্রোফ্যারাড রেঞ্জে হয়। তো তার 5 টাও এর চেয়ে বেশি থাকবে, 5 মিলি সেকেন্ডটা। ওকে, তো আমরা সেটা ধরে নিচ্ছি, ধরে বাট মানে ইভেন সেটা যদি ভায়োলেট করে আমাদের বোঝাতে কোনো সমস্যা হবে না, কারণ সে এতটুকু পর্যন্ত উঠলো, সমস্যা নাই তো। এরপর দেখি কি হয়। তাহলে সে এই পর্যন্ত উঠলো, পিক পর্যন্ত উঠার পরে এই ইনপুট ভোল্টেজটা ডিক্রিজ করা শুরু করে। এখন ইনপুট ভোল্টেজটা যখন ডিক্রিজ করে যাবে তখন আহ, এই যে এই ডিফারেন্সটা তো এখন ডায়োড ভোল্টেজের সমান, বাট এই ডিফারেন্সটা যখন কমতে থাকবে তখন ডায়োড আস্তে আস্তে অফ হওয়া শুরু করবে। হ্যাঁ, ডায়োডটা অফের দিকে যেতে থাকবে, রিভার্স বায়াস হওয়া শুরু করবে। তো আমরা ধরে নিচ্ছি যে এই টাইমের যে সাম টাইম পরে ক্যাপ অর্থাৎ মানে এটা একদম পিকের সমান টাইমে ক্যাপাসিটর ভোল্টেজটা এখানে চলে আসছে। তার মানে এই ভোল্টেজটা থেকে ভিডি বাদ দিয়ে সেটা ক্যাপাসিটরের ভোল্টেজ হয়ে গেছে। তো যখন এই ভোল্টেজটা আবার ডিক্রিজ করা শুরু করবে, হ্যাঁ, তখন কি হবে? তখন ক্যাপাসিটরটা ডিক্রিজ করতে পারবে কিনা, মানে ডায়োডটা রিভার্স বায়াস হওয়া শুরু করবে, কারণ এই প্লাসের ভোল্টেজটা হচ্ছে কমবে, প্লাসের ভোল্টেজটা কমতে থাকবে। ক্যাপাসিটরের ভোল্টেজটা ক্যাপাসিটর তো ভোল্টেজ ধরে রাখতে পারে, কারণ সে চার্জ ধরে রাখতে পারে। সে যদি কাউকে এই চার্জ দিতে না পারে তাহলে তার ভোল্টেজটা থেকে যাবে। তো আস্তে আস্তে খুবই উইদিন টাইম, এই পিকের পরে উইদিন টাইম এই ডায়োডটা কিন্তু অফ হয়ে যাবে, যখন ভিএসটা কমে যাবে। তো অফ হওয়ার সাথে সাথে ক্যাপাসিটর, মানে অফ হলে তো এটা ডিসকানেক্টেড, এটা তো ডিসকানেক্টেড, এটা নাই। এটা যদি না থাকে তাহলে ক্যাপাসিটরটা কিন্তু ডিসচার্জ হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না। সে যে চার্জটুকু ধরে রাখছে এই ভি নট যে এই পিকে পৌঁছাইছে, সেই পিক থেকে কিন্তু সেই ভোল্টেজটা যাওয়ার কোনো আর জায়গা নাই। কারণ এই ভোল্টেজটা কমে গেছে এবং এই রাস্তাটা ডিসকানেক্টেড হয়ে গেছে। তো যদি এই ভোল্টেজটা কমে যেত বাট এই রাস্তাটা চালু থাকতো, তখন ক্যাপাসিটর উল্টা সোর্সকে চার্জ করা শুরু করতো। হ্যাঁ, কারণ ক্যাপাসিটর ভোল্টেজ বেড়ে যেত, কিন্তু যেহেতু এই রাস্তাটা নাই, সে ডিসচার্জ হওয়ার কোনো সুযোগই পাবে না। সুযোগ না পাইলে সে ভোল্টেজটা ধরে রাখবে, এরকম ধরে রাখবে। ধরে রেখে পরবর্তীতে সে এটা কিন্তু সবসময় চলতে থাকবে। সে যদি একবার পিকে পৌঁছাতে পারে সে এই পিকেও চলে আসবে। মানে ইভেন এখানে ইনপুট ভোল্টেজটা আবার ইনক্রিজ করে, বাট তার চেয়ে তো কম ইনপুট ভোল্টেজটা, তাই না? তো সে কিন্তু ধরে রাখবে। এখন এখানে একটু কনফিউশন হতে পারে যে এই জায়গাটাতে ইনপুট ভোল্টেজ ডায়োডের কাট ইন ভোল্টেজের চেয়ে বেশি, তাহলে কি ডায়োডটা অন হবে না? হবে না। কারণ তখন এই ইনপুট ভোল্টেজটা ডায়োডের কাট ইন ভোল্টেজ থেকে বেশি হলে ডায়োড অন হতো যদি আউটপুট ভোল্টেজটা জিরো থাকতো। এটা যদি জিরো থাকতো তাহলে এটার সাথে শুধুমাত্র ডায়োডের ভোল্টেজটাই কম্পেয়ার হতো। এটা যদি ডায়োডের ভোল্টেজ থেকে বড় হয়ে যায় তখন এটা অন হয়ে যেত বা একটা পজিটিভ কারেন্ট আমরা পেতাম যদি এই ডিরেকশনে। কিন্তু এখন এই ভোল্টেজটা অলরেডি বেশি এটার চাইতে। হ্যাঁ, এই পজিশনে এই যে এই জায়গাটুকুতে কিন্তু এটা আউটপুট ভোল্টেজ আর এটা ইনপুট ভোল্টেজ। এই আউটপুটটা যদি ইনপুটের চেয়ে বড় হয় তাহলে তো এই পাশে কারেন্ট ফ্লো হতে পারবে না, সো ডায়োডটা কিন্তু স্টিল অফই থাকবে। হ্যাঁ, এটা কিন্তু অন হওয়ার আর কোনো সুযোগ নাই। এবং আবার ইনপুট কি করবে? ইনপুট হচ্ছে সে আবার এদিক দিয়ে যাবে, সে কোনো ইনফ্লুয়েন্স করতে পারতেছে না ক্যাপাসিটরকে, সো সে আবার পিকে যাবে, আবার সে তার মতো নেমে যাবে। কিন্তু ক্যাপাসিটর স্টিল, যেহেতু সেই ইনপুট ভোল্টেজেও কারেন্ট ফ্লো করাতে পারছে না এদিকে, কারণ ডায়োডটা অফ, আবার এই দিক থেকে কারেন্ট গিয়েও তাকে পুরোপুরি চার্জ করতে পারছে না, কারণ এই ইনপুট ভোল্টেজটা আউটপুট ভোল্টেজ থেকে এত বেশি হতে পারছে না যে ডায়োডটাকে চার্জ করা শুরু হবে। হ্যাঁ, কারণ আহ, এতটুকু পর্যন্ত বেশি হয়। এই যে দেখেন খেয়াল করে যে এই ভোল্টেজটা, এই ইনপুট ভোল্টেজটা ক্যাপাসিটরের চেয়ে কিন্তু বেশি, এটা ভিএস। আর এই ক্যাপাসিটরের চেয়ে বেশি, কিন্তু এই ডিফারেন্সটা তো সর্বোচ্চ হতে পারবে একটা ডায়োডের ভোল্টেজের সমান। হ্যাঁ, তো এই এই পজিশনে এসে খেয়াল করেন, এই পজিশনে এসে ডায়োডটা কিন্তু আবার অন হয়। অন হয়েও লাভ নাই, কারণ এই আউটপুটটা কিন্তু যেখানে পৌঁছানোর সেখানেই আছে। সে কিন্তু এই পিক পর্যন্ত আছে, আউটপুট কিন্তু আর বাড়ার কোনো সুযোগ নেই, কারণ এই ডায়োডের ভোল্টেজটা বাদ যাবে। হ্যাঁ, তার মানে ডায়োডটা আরো একবার যদি অন হয় তাও তাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না, সে এরকম আইডিয়ালি ধরে রাখবে আউটপুট ভোল্টেজটা। হ্যাঁ, তাহলে এভাবে একবার যদি ক্যাপাসিটরটা রিচ করে যায় তাহলে কিন্তু সে কনস্ট্যান্ট হয়ে বসে থাকবে। এবং এই পোর্শন গুলোতে, যেমন ইনিশিয়ালি যদি যেহেতু চার্জ নাই বলছি, এই পোর্শন গুলোতে ডায়োড অন, এতটুকু অংশে ডায়োড অন, আবার এতটুকু অংশেও কিন্তু ডায়োড অন, বাট অন থাকলেও কিছু হচ্ছে না। এখন দিস ইজ নট প্র্যাকটিক্যাল।
হ্যাঁ, আমি নট প্র্যাকটিক্যাল লিখে রাখছি, বাট আমাদের বোঝার সুবিধার জন্য আমরা বুঝলাম যে একটা ক্যাপাসিটর থাকলে তাহলে ভোল্টেজ ধরে রাখার মাধ্যমে সে ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রাখতে পারে। এখন এটা প্র্যাকটিক্যাল না কেন? প্র্যাকটিক্যাল না কারণ আমরা লেকচারটা শুরু করছিলাম কিভাবে? আমরা শুরু করেছি হচ্ছে যে এটা একটা ডিসি পাওয়ার সাপ্লাই, এবং ডিসি পাওয়ার সাপ্লাই থেকে এটার আউটপুটটা কোনো একটা সার্কিটে তো যাবে। হ্যাঁ, কোনো একটা লোড তো থাকবে যেটা দিয়ে আমরা প্র্যাকটিক্যালি কিছু একটা রান করবে। তো লোড থাকা মানেই আসলে এখানে কিন্তু একটা রেজিস্টর চলে আসে, দিস ইজ আওয়ার লোড। এই রেজিস্টরটা যদি চলে আসে তাহলে কিন্তু সে ডিসচার্জ হওয়ার একটা রাস্তা পাচ্ছে। তখন ক্যাপাসিটরের ভোল্টেজটা কিন্তু এরকম আর কনস্ট্যান্ট থাকবে না, সে কিন্তু ইনপুটটার ইনফ্লুয়েন্স চলে যাওয়ার পরে সে ডিক্রিজ করা শুরু করবে, এরকম এক্সপোনেনশিয়ালি সে নেমে যাওয়ার কথা। হ্যাঁ, এখন সেই অ্যানালাইসিসটা আমরা করবো। সো মোর প্র্যাকটিক্যাল সিনারিও কি হয় সেটা আমরা এখন দেখি। ওকে, তাহলে আমরা শুরু করি তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ারের উইথ ফিল্টার ক্যাপাসিটর। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাফ ওয়েভ প্লাস সি, আমি সংক্ষেপে লিখলাম প্লাস সি। তাহলে আমাদের সোর্স, আমাদের ডায়োড, আমাদের লোড, বা লোডটাকে পরে আঁকি, একটা ক্যাপাসিটর ডিজাইনের অংশ, এবং একটা লোড আর, এবং আমরা এখান থেকে আউটপুটটা নিচ্ছি। ওকে, আচ্ছা এখন আমাদের এই অ্যানালাইসিসটা এখন করতে হবে। তো আমরা আবার ওই প্লটটা নিয়ে আসি, প্লট আনলেই বুঝতে পারবো। ওকে, তাহলে আমাদের ইনপুট ভোল্টেজটা দেখতে এমন। তো এখন আগের মতো সিনারিও, আমাদের ডায়োডটা অন হবে যদি আমরা এখানে 0.7 এর উপরে যাই, তাহলে আমরা একটা 0.7 এর মার্কার দিতে হবে। তো দিলাম 0.7, মানে এটা ভি ডি নট আর কি, ভি ডি নট। তো এখন তাহলে আউটপুট ভোল্টেজটা ধরে নিচ্ছি, ইনিশিয়ালি ক্যাপাসিটরে কোনো চার্জ নাই, সো সে যখনই এই ডায়োডটা অন হবে, অর্থাৎ এই টাইম ফ্রেমে, তখনই সে এই ইনপুট ভোল্টেজটা তাকে চার্জ করা শুরু করবে। ইনপুট ভোল্টেজের একটা অংশ এদিকে যাবে, আরেকটা অংশ এদিকে যাবে, বাট হোয়াট এভার আউটপুট তো হবে সবসময় ইনপুট থেকে ডায়োডের ভোল্টেজ বাদ দিয়ে যা থাকে তা। ওকে, তাহলে কারেন্ট দুইটার মধ্যেই ফ্লো হবে, ইনিশিয়ালি ক্যাপাসিটরেও ফ্লো হবে, রেজিস্টরেও ফ্লো হবে। তাহলে ক্যাপাসিটরটা চার্জ হওয়া শুরু করলো, এবং আমরা দেখছি যে এটা টাইম কনস্ট্যান্ট। এখন খেয়াল করে দেখেন আগেরটার সাথে এটা টাইম কনস্ট্যান্ট কি হবে। যখন চার্জ হচ্ছে, অর্থাৎ ডায়োডটা অন, তখন হোয়াট উইল বি আর ইকুইভ্যালেন্ট? আর ইকুইভ্যালেন্ট কি হবে? আর ইকুইভ্যালেন্ট বের করার জন্য আমরা কি করি? ক্যাপাসিটরের সাইড থেকে দেখবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লোড। আর ডায়োড একটা ছোট্ট রেজিস্ট্যান্স আমরা দিতে পারি চাইলে, বা ডায়োডের কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল ইউজ করলে এটাকেও আমরা জিরো ধরি, কারণ এটা এতই ছোট কম্পেয়ার টু আর। আর নর্মালি ইন কিলো হোম রেঞ্জ, যেটা প্র্যাকটিক্যাল লোড। আর সোর্সের সোর্সকে শর্ট করতে হয়, বা সোর্সের রেজিস্ট্যান্স হচ্ছে জিরো, একটা আইডিয়াল সোর্সে। তো এখন এখান থেকে যদি আমরা আর ইকুইভ্যালেন্ট বের করি, তাহলে সেটা হবে হচ্ছে ডায়োডের রেজিস্ট্যান্স প্যারালাল এই আরটা। এখন খেয়াল করে দেখেন এটা হচ্ছে অনেক ছোট, আর এফ ইজ মাচ মাচ লেস দেন আর। তাহলে এই আর ইকুইভ্যালেন্টটা হবে আর এফ এর চেয়েও ছোট। হ্যাঁ, কারণ দুইটা জিনিস প্যারালাল করলে সবচেয়ে ছোটটার চেয়েও ছোট হয়। তার মানে চার্জিং যে টাইম কনস্ট্যান্ট, চার্জিং চার্জিং এর ক্ষেত্রে 5 টাউটা ইজ ভেরি লো, আইডিয়ালি জিরো। হ্যাঁ, কারণ আর এফ কে জিরো ধরলে তো জিরো হয়। তার মানে ভোল্টেজটা রাইজ করতে কোনো সমস্যা হবে না, সেই রকম ফলো করবে ফলো করবে, সে পিক পর্যন্ত পৌঁছাবে। অ্যাগেইন আমি এখানে আবার বলে রাখছি, যদি এই আরএফটা গুণ করার পর, ক্যাপাসিট্যান্স আর রেজিস্ট্যান্স গুণ করে 5টাও বের করার পর যদি দেখেন যে এই টাইমটা যতক্ষণ লাগে ইনপুট রাইজ করতে, 5টাও আসলে তার চেয়েও কম। হ্যাঁ, অর্থাৎ সে এনাফ টাইম, সরি 5টা হচ্ছে তার চেয়ে বেশি, অর্থাৎ সে তাকে চার্জ করতে এতটুকু সময় লাগবে, বাট আমাদের কাছে সময় আছে কম, ইনপুটটা ততক্ষণে হাইয়েস্টে চলে যাচ্ছে। তাহলে ক্যাপাসিটর ভোল্টেজ রাইজ করবে, কিন্তু স্লোলি রাইজ করবে। মানে সে যদি ইফ দ্য ভোল্টেজ ইজ সাপোজ টু বি অ্যাট দিস পয়েন্ট, ধরেন এটা হচ্ছে 5টাও, এই সময়ে গিয়ে ক্যাপাসিটরটা পুরোপুরি এখানে আসার কথা, তাহলে সে আস্তে আস্তে রিচ করবে, এভাবে আস্তে আস্তে আসতে থাকবে। কিন্তু যখনই এই মোমেন্টে চলে আসবে, সে কিন্তু ইনপুটটা কিন্তু পড়ে যাচ্ছে। সো সে এই ডিফারেন্সটা, যতক্ষণ না ডায়োডের ভোল্টেজের
সমান হচ্ছে, সে কিন্তু ইনক্রিজ করতে থাকবে, ইনক্রিজ করতে থাকবে। যখনই এই ডিফারেন্সটা ডায়োডের ভোল্টেজের চেয়ে ছোট হয়ে যাচ্ছে, তখন এই মোমেন্টে কিন্তু ডায়োডটা অফ হয়ে যাবে, অফ হবে, এবং সে ভোল্টেজটা আগের কেসে চিন্তা করলে এটা কনস্ট্যান্ট হয়ে যাওয়ার কথা। অর্থাৎ ক্যারেক্টারিস্টিক সেম থাকবে, বাট এটা স্লো যাওয়ার কারণে যেখানে রিচ করার কথা, যেখানে উঠার কথা, সেখানে উঠবে না। বাট শেপ কিন্তু মোটামুটি সেমই থাকবে। ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এগুলো গেল 5 টাওয়ার প্রবলেম, যদি আমরা চার্জিং এর সময় এটা ঝামেলা হয়ে যায়। তো এখন আগের কেসে কি ছিল? যখনই এখানে পৌঁছাই, তখনই সে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছিল, কারণ সে ডিসচার্জ করার কিন্তু কোনো টাইম পাচ্ছিল না। এখন এই মোমেন্টে পৌঁছানোর পরে ডায়োডটা কি হবে, আউটপুট ইনপুট ভোল্টেজ তো ডিক্রিজ করা শুরু করবে, এখান থেকে পড়া ইনপুট ভোল্টেজটা ফল করা শুরু করবে। তো ফল করলে ক্যাপাসিটরের ভোল্টেজটা, যেহেতু আউটপুট ভোল্টেজ ক্যাপাসিটরের, ক্যাপাসিটর তো ভোল্টেজ ধরে রাখবে এই ভোল্টেজটা। তো যদি ভি এস মাইনাস ভি নটটা লেস দেন ভি ডি নট হয়ে যায়, তাহলে তো কারেন্ট আর এই পাশ থেকে ফ্লো হতে পারবে না। হ্যাঁ, কারেন্ট ক্যান নট ফ্লো দিস ফ্রম লেফট টু রাইট, যদি এই ভোল্টেজটাই ছোট হওয়া শুরু করে। হ্যাঁ, ডায়োডটা আস্তে আস্তে রিভার্স বায়াসে চলে যাচ্ছে, তখন হচ্ছে এই ডায়োডটা অফ হয়ে যাবে ইভেনচুয়ালি। অফ হওয়ার পরে এই রাস্তাটা তো অফ, এখানে আর কিছু নাই। এটা যদি অফ হয়, ক্যাপাসিটর এখন ডিসচার্জ হবে থ্রু দিস রেজিস্টর, অর্থাৎ এখন ক্যাপাসিটর অন ইটস ওন, তাকে আর কারো হেল্প লাগতেছে না। সে যে ভোল্টেজটা রাখছিল ভি নট, অর্থাৎ এই পর্যন্ত উঠছিল ভি নট, সেটা আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকবে থ্রু দিস রেজিস্টর। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি রেটে ডিক্রিজ করবে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে সে, ওকে, সে ডিক্রিজ করলো, বাট কিরকম সময় লাগবে তাকে ডিক্রিজ করতে। তো এটা ডিপেন্ড করবে এই আর আর সি এর ভ্যালুর উপর। হ্যাঁ, এখন ডিসচার্জিং এর ক্ষেত্রে, সো আমি এখানে লিখছি যে ডিসচার্জিং এর 5টাও হবে, এই 5 ক্যাপিটাল আর সি, কিন্তু হ্যাঁ আগেরটাতে কিন্তু 5টাও মানে এটা 5 স্মল আর এফ সি, এটা লেস দেন, লেস দেন এটা হবে, উল্টা দিয়ে দিছি, যে 5টা ওটা এই প্রোডাক্টটার চেয়েও ছোট হচ্ছিল আগে, যেটা আইডিয়ালি 0। বাট এখন ডিসচার্জের সময় কিন্তু এই ক্যাপিটাল আর ইন অ্যাকশন, তাহলে এখন 5 আর সি হবে। তো একটা প্র্যাকটিক্যাল রোডে এই রেজিস্ট্যান্সটা কিন্তু ছোট না, এটা কিন্তু অনেক বড়। বড় যদি হয়, এখানে একটা ইম্পর্টেন্ট কন্ডিশন আমাদেরকে মিট করতে হবে এটা ডিজাইনটার জন্য, এই 5 আর সিটা মাছ মাছ গ্রেটার দেন হতে হবে এই ইনপুটের টাইম পিরিয়ড থেকে। অর্থাৎ আমরা চাই না, আমরা চাই না ক্যাপাসিটরটা কুইকলি ডিসচার্জ করে যাবে। যদি 5টাওটা, ধরেন 5টাওটা হচ্ছে আহ ধরেন আমাদের এক সিনারিও ওয়ান, সিনারিও ওয়ানে যদি 5টাওটা আর 5 আর সিটা ইকুয়ালস টু ধরেন টি/4। আচ্ছা, টি/4 হওয়ার, টি/4 হলে তাহলে কি হবে, সে ক্যাপাসিটরটা ডিসচার্জ হতে এই যে পুরো টাইম পিরিয়ডটা, হ্যাঁ এই ইনপুটের টাইম পিরিয়ড তো এতটুকু পর্যন্ত, এই যে পুরো টাইম পিরিয়ড সেটার অর্ধেক সময় লাগবে, অর্থাৎ এখান থেকে সে ডিসচার্জ হওয়া শুরু করবে। তো দিস ইজ দ্য টাইম যেখান থেকে সে ডিসচার্জ হওয়া শুরু করে, ডিসচার্জিং স্টার্স। তাহলে এখান থেকে ডিসচার্জ হওয়া শুরু করলে সে এখান থেকে টি/4, অর্থাৎ এই সময়ে গিয়ে কিন্তু পুরোপুরি ডিসচার্জ হয়ে যাবে। যদি তার ডিসচার্জ টাইম এটা হয়, তাহলে সে ভোল্টেজটা সাই করে এক্সপোনেনশিয়ালি ড্রপ করে এখানে এসে 0 হয়ে যাবে। এরপর ইনপুট তো 0, সো ইনপুট 0, ডায়োড তাকে অন করতে পারবে না, পারবে না, পারবে না। আবার যখন এখানে যাবে, সে আবার রাইজ করা শুরু করবে, এবং সে আবার কুইকলি ড্রপ করে যাবে, কারণ এই ডিসচার্জ টাইমটা মাত্র টি/4। সো সে টি/4 সময় থাকলেই সে ডিসচার্জ করে ফেলবে। এটা হচ্ছে সিনারিও ওয়ান। ধরেন সিনারিও টু, আমি আরেকটা কালারে দেখাচ্ছি। সিনারিও টু তে যদি এটা আরেকটু বড় হয়, ধরেন 5টা ইকুয়ালস টু 5 আর সি, যেটা সেটা যদি টি/2 হয়, তার মানে সে এতটুকু পর্যন্ত উঠবে। উঠার পরে তাকে ডিসচার্জ হতে টি/2 সময় লাগবে। সো টি/2 হচ্ছে এখান থেকে যদি টি/2 ক্যালকুলেট করি এই পর্যন্ত, এখানে। তো সে আরেকটু স্লোলি ডিসচার্জ হবে, বাট সে এখানে এসে 0 হয়ে যাবে। হ্যাঁ, এতটুকু টাইমে সে ডিসচার্জ হয়ে যাচ্ছে।
হয়ে তারপর আবার জিরো থাকবে, আবার সে রাইজ করবে, আবার সে এখানে এসে জিরো হয়ে যাবে এই জায়গায়। এটাও ভালো ভালো কোনো ডিজাইন হবে না। তো সিনারিও থ্রি, যদি এই 5 আর 3 সমান টি হয়, ক্যাপিটাল টি হয়, টোটাল টাইম পিরিয়ডের সমান হয়, তাহলে সে সাই সাই করে রাইজ করবে, করে এখান থেকে এতটুকু পর্যন্ত তো একটা টাইম পিরিয়ড, সে ডিসচার্জ হওয়া শুরু করবে। শুরু করে সে পুরোপুরি ডিসচার্জ হতে পারবে না, সে যখন এখানে যাবে তাকে আবার চার্জ করবে ইনপুটটা। হ্যাঁ, সে কিন্তু চার্জ হয়ে গেছে আবার, কারণ সে ডিসচার্জ হয়ে এখানে আসার কথা ছিল, বাট সে আসতে পারে না। তার আগেই ইনপুটটা এসে তাকে আবার চার্জ করে দিবে, আবার সে আস্তে আস্তে ডিসচার্জ করতে থাকবে। তো দেখা যাচ্ছে যে আমরা সিনারিও থ্রি ইজ দ্য বেস্ট ফর আস, কারণ আমরা চাই যত স্লোলি ডিক্রিজ করবে তত ভোল্টেজটা আপনার স্টেবল থাকবে। হ্যাঁ, তত ভোল্টেজটা এরকম কম ড্রপ করবে। এই কারণে আমাদের এই কন্ডিশনটা মাস্ট ফুলফিল করতে হবে। আমরা এটা যত বড় রাখতে পারবো তত বেটার। সো এটা বড় রাখার জন্য আমরা ক্যাপাসিটেন্স বড় রাখতে পারি। হ্যাঁ, আবার ক্যাপাসিটেন্স বড় রাখলে এটাও লক্ষ্য রাখতে হবে যে চার্জিং এর টাইম কনস্ট্যান্টটাও বড় হয়ে যাচ্ছে, সেটা আবার আমাদের জন্য ডিজায়ার্ড না। তো চার্জিং এর ক্ষেত্রে আমরা চাই এটা ছোটই থাকুক, 5 আর 6, বাট ডিসচার্জিং এর ক্ষেত্রে আমরা চাই এটা বড় থাকুক। ওকে। তাহলে আমি একটু এগুলো ক্লিন করি। তো তাহলে যদি আমরা মোটামুটি এই লাইনটা এখানে নিচ্ছি, তো যদি আমরা এই কন্ডিশনটা মিট করি তাহলে কি হবে, তাহলে গ্রাফটা হবে, কমপ্লিট করি, এখানে উঠবে, উঠার পরে সে ডিসচার্জ হওয়া শুরু করবে। বাট যেহেতু অনেক বড় রাখছি, তার মানে সে এখান থেকে ডিসচার্জ করে কোথাও গিয়ে একটা শেষ হবে। হ্যাঁ, তার মানে এটা খুব স্লোলি ডিক্রিজ করবে। তো এটা দেখতে স্ট্রেট লাইন মনে হচ্ছে, কারণ এটা কিন্তু এক্সপোনেনশিয়াল, বাট এক্সপোনেনশিয়ালটা এরকম একটা এক্সপোনেনশিয়ালকে যদি অনেক বড় করে দেখি তাহলে সে এতই স্লো ডিক্রিজ করবে যে এটা অলমোস্ট একটা স্ট্রেট লাইন মনে হবে। হ্যাঁ, তো আমি আঁকছি এই জন্য স্ট্রেট লাইনের মতো লাগছে। তো স্ট্রেট লাইন দিয়ে এভাবে ডিসচার্জ করবে, করে এই পর্যন্ত আসবে। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু ডায়োডটা অফ। ঠিক আছে, এখনো কিন্তু ডায়োডটা অফ, কিন্তু এই পজিশনে আসার পর খেয়াল করেন, এই পজিশনে আসলে ইনপুট ভোল্টেজটা ওয়েল অ্যাবভ দিস ডায়োড ভোল্টেজ, ডায়োড ভোল্টেজের উপরে, এবং ইনপুট ভোল্টেজটা আউটপুট ভোল্টেজের সমান। তাহলে আমরা ইনপুট ভোল্টেজ এই আউটপুট ভোল্টেজের সমান হলো, হওয়ার পর তখন ইনপুটটা যদি আরেকটু বাড়তে থাকে আউটপুটের চাইতে, তখন এই ডায়োডটা কি হবে, এই ডায়োডটা কিন্তু ফরওয়ার্ড বায়াস হওয়া শুরু করবে আস্তে আস্তে। হ্যাঁ, একটা কারেন্ট ফ্লো পাবো, কারণ এই ইনপুটটা আউটপুটের চেয়ে বড় হচ্ছে। হ্যাঁ, একটা কারেন্ট ফ্লো পাবো, যদিও এক্স্যাক্টলি কারেন্ট ফ্লো পাওয়ার জন্য এটা 0.7 বড় হতে হবে। হ্যাঁ, এদিকে বা ভি ডি নট পরিমাণ বড় হতে হবে ইনপুটটা আউটপুট থেকে। তো তার মানে হলো ক্যাপাসিটরটা তার মানে ক্যাপাসিটর ভোল্টেজটা আরেকটু পরিমাণ ড্রপ করবে। কারণ আরেকটু পরিমাণ কেন ড্রপ করবে, কারণ এই ইনপুটটা যাতে আউটপুট থেকে ভি ডি নট পরিমাণ বড় হয়ে যেতে পারে। যে মোমেন্টে ভি ডি নট পরিমাণ বড় হবে সেই মোমেন্ট থেকেই ডায়োড অন হয়ে যাবে। মানে এটা একটু বোঝার চেষ্টা করেন, আমি আরেকবার বলছি। এটা হচ্ছে ক্যাপাসিটর ভোল্টেজটা ড্রপ করে। হ্যাঁ, ক্যাপাসিটর ভোল্টেজ ড্রপ করছে, তো করতে করতে এই সময়টাতে তো ডায়োড অফ। হ্যাঁ, যদি এটা একদম পিকে হবে না, পিকের একটু পরে হবে, এটারও একটু কারণ আছে আমি বলবো। তো এটা অফ, ডায়োড অফ অফ ডি অফ, এই জায়গায় এসে ডায়োডটা কি অন হবে কিনা। তো খেয়াল করে দেখেন এই জায়গায় এসে এটা এমন একটা পয়েন্ট যেখানে ইনপুট আর আউটপুট কিন্তু সেম। কারণ ইনপুট হচ্ছে এই ভায়োলেট কালারটা, আউটপুট হচ্ছে এই যে এই কালারটা। তো ব্লুইশ, যেটা গ্রিনিশ যে কালারটা সেটা। তাহলে এখন ইনপুট আর আউটপুট যদি ভিএস সমান ভি নট হয় তাহলে কি অন হবে ডায়োড? হবে না, কারণ ডায়োড অন হওয়ার জন্য আমাদেরকে এই পাশে একটা কারেন্ট ফ্লো লাগবে, আর এই কারেন্ট ফ্লো লাগার জন্য ভিএসটা হতে হবে গ্রেটার দেন অর গ্রেটার অল অ্যাটলিস্ট ইকুয়াল হতে হবে ভি নট মাইনাস ভি ডি নট। এটা যদি না হয় তখন আমরা কারেন্ট ফ্লো কিন্তু পাবো না। এই সাইডের ভোল্টেজটা এই 0.7 প্লাস এটার বড় হতে হবে, তাহলে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে।
তার মানে এই জায়গাতেও আমরা কারেন্ট ফ্লো পাবো না, তাহলে ক্যাপাসিটরটা উইল কন্টিনিউ টু ডিসচার্জ, ক্যাপাসিটর ভোল্টেজটা কিন্তু পড়তে থাকবে, এবং একই সময় ইনপুট ভোল্টেজটা ইনক্রিজ করতে থাকবে এই জায়গায়। সো ডায়োডটা ইজ স্টিল অফ, এই পর্যন্ত কিন্তু অফ। তো যেই মোমেন্টে এই ইনপুট ভোল্টেজটা, অর্থাৎ ইনপুট ভোল্টেজটা কতটুকু উপরে উঠছে এখান থেকে এতটুকু পর্যন্ত, এই ডিফারেন্সটা যদি ভি ডি নটের চেয়ে বড় হয়ে যায়, সেই মোমেন্টে আমাদের কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে, এই কারেন্ট ফ্লোটা থাকবে। কারেন্ট ফ্লো থাকলে ক্যাপাসিটরটা এটা গিয়ে আবার ক্যাপাসিটরকে চার্জ করবে, সেখান থেকে আবার ক্যাপাসিটরটা চার্জ হওয়া শুরু করবে, আবার পিকে পৌঁছাবে, পিকে পৌঁছানোর পরে আবার এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করা শুরু করবে, এবং দিস উইল রিপিট, ডিক্রিজ করা শুরু করবে এবং পরের সাইকেলে গিয়ে আবার রিপিট হবে। তো তাহলে দেখা যাচ্ছে যে ক্যাপাসিটরের ভোল্টেজটা আগের চেয়ে একটু বেটার হয়েছে, আগের বার যেরকম এরকম এরকম আসতো, বা হাফ ওয়েভ রেক্টিফায়ার তো হাফ ওয়েভে এরকম আসতো, এরপর অনেকক্ষণ অফ থাকতো, আবার এরকম আসতো। হ্যাঁ, এটার চেয়ে বেটার যে আমরা এখন এরকম একটা আউটপুট পাচ্ছি, যে শুরুতে ইনক্রিজ করে, একটু ভিতরে, হ্যাঁ হ্যাঁ, শুরুতে ইনক্রিজ করে, এরপর ডিক্রিজ করে, ডিক্রিজ করে, এখানে গেছে আরেকটু ভিতরে ঢোকার পর আবার ইনক্রিজ করে, আবার ডিক্রিজ করে, এরকম। বাট এটা এভাবেই চলতে থাকবে এরকম। তো আগের চেয়ে একটু বেটার, আগের চেয়ে বেটার রেজাল্ট আমরা পাইছি। তো এখানে কয়েকটা জিনিস ডিফাইন করার আছে, সেটা হলো আচ্ছা, আমি একটা ছবি নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো ফর বেটার ভিজুয়ালাইজেশন আমি বই থেকে একটা ছবি নিয়ে আসলাম, যে এরকম হবে। তো এটার ক্ষেত্রে আমাদের এখানে যদিও ক্যাপাসিটরটা ধরে নিচ্ছে যে এটা আগে থেকে চার্জ হয়েছিল, আগে থেকে এটা কন্টিনিউ হচ্ছে, বাট আমাদের কাছে আমরা যদি ডিসচার্জ ধরি, সে যেটা হবে এভাবে ইনক্রিজ করবে আর কি। আচ্ছা, এখানে পয়েন্ট টু বি নোটেড যে এখানে ভি ডিনোট কিন্তু জিরো ধরে, অর্থাৎ আইডিয়াল ডায়োড মডেল ধরে করা, এই জন্য এটা একদম এটার গায়ের উপর পড়ে গেছে। আমি আরেকটা ছবি আনি তাইলে একটু বেটার হয়। আমরা যে সিভিডি মডেল ধরছি, সিভিডি মডেলটা আমি দেখাতে পারবো। তো এই যেমন এই ছবিটা, sorry, এটা হচ্ছে না। আচ্ছা, আমি আসলে এর চেয়ে ভালো ছবি বইতে দেখি নাই। তো মোটামুটি এটা আমরা যেটা আঁকতে চাইছি সেটা এমনই, জাস্ট আমাদের ক্ষেত্রে এটা শুরু থেকে আমরা চার্জ হবে ধরছি। তো এখান থেকে ইনক্রিজ করে এভাবে উঠবে, এরপর ডিক্রিজ করতে থাকবে। তো এখানে একটা বিষয় একটু বলে রাখি, সেটা হলো আমরা ঠিক পিকে পৌঁছানোর পরে সে আসলে এই জায়গাতে ডায়োডটা অফ হবে, এটা এটা ঠিক না। কারণ এই জায়গা থেকে একটু পরে গিয়ে আসলে ডায়োডটা অফ হয়, যদিও এটা আহ মানে এটা না বুঝলেও আসলে অত ডিটেলে হবে, সো ইউ ক্যান স্কিপ, ধরেন স্কিপ এই টপিকটা, যে 2-3 মিনিট লাগবে, এটা স্কিপ করা যাবে। তো কেন হয়, কারণ ধরেন আমরা আমাদের যে গ্রাফটা থাকে, তো ধরেন এই জায়গাতে, আচ্ছা আমাদের ওই গ্রাফটা লাগবে। তো হ্যাঁ, তো এই গ্রাফে এই যখন একদম টপ পজিশনে থাকে, হ্যাঁ, তো এরকম যখন একদম টপ পজিশনে থাকে, তখন আসলে ডায়োডটা অফ হবে না, ডায়োড অফ হবে একটু পরে গিয়ে। এটার কারণ হলো, ধরেন আমাদের আমরা যদি এই পোর্শনটাকে একটু জুম করে দেখি, এতটুকু অংশ আমরা যদি জুম করে দেখি তাহলে কি হবে। তো ইনপুটটা এভাবে পিকে যাচ্ছে, ইনপুটের কালিটা চেঞ্জ করে দিই, ইনপুটটা এরকম পিক হয়ে আবার আস্তে আস্তে নামতেছে, হ্যাঁ অনেক বড় করে দেখতেছি কিন্তু, অর্থাৎ এই পোর্শনটাকে আমরা জুম করে দেখতেছি। এখন ক্যাপাসিটরের ভোল্টেজটা এই পর্যন্ত উঠলো, হ্যাঁ, উঠে সে তো এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, সো একদম পিকে থেকে সে যদি এভাবে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে, এরকম করে ডিক্রিজ করে, তাহলে দেখেন এই ডিফারেন্সটা, আচ্ছা একটু আঁকাটা ঠিক করি, সে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে এবং তাহলে খেয়াল করেন এই এই টাইমটাতে, এই যে এতটুকু অংশ যে টাইমটা আছে, এই টাইমটাতে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা গ্রেটার দেন কিন্তু ভি ডিনোট হয়ে যাচ্ছে, অর্থাৎ ইনপুট ভোল্টেজটা ইজ গ্রেটার দেন আউটপুট ভোল্টেজ মাইনাস ভি ডিনোট, এটা কিন্তু হয়ে যাচ্ছে।
তো এটা যদি হয়, তাহলে ভিএস যদি ডায়োড আউটপুট ভোল্টেজ মাইনাস ডায়োডের ভোল্টেজ থেকে বড় হয়ে যায়, তাহলে তো ডায়োডটা অন হয়ে যাবে আবার। হ্যাঁ, কারণ কারেন্ট তো এই পাশ থেকে এই পাশে ফ্লো হওয়া শুরু করবে। তার মানে এই জায়গায় আমরা যে বলছি এই জায়গায় ডায়োডটা অফ থাকে, এটা যদি অফ ধরি আমরা, তাহলে একটু পরে গিয়ে এটা আবার অন হয়ে যাওয়ার কথা। থিওরিটিক্যালি এটা অন কিন্তু হয়ে যাবে। তো তখন আবার প্রবলেমে পড়বো, কারণ এই ডিফারেন্সটা বেশি। আবার একটু পরে গেলে ধরেন আপনি এই টাইমে চলে আসছেন, এটা T1, এটা T2, আপনি T2 তে আছেন। T2 তে আবার এই ঝামেলাটা হবে না, কারণ এটা যখন এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে, এই ডিফারেন্সটা আবার কমে আসতেছে। হ্যাঁ, এই ডিফারেন্সটা কিন্তু কম, এই যে এই ডিফারেন্সটা কম, বাট এইদিকে ডিফারেন্সটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, যেহেতু সে মাত্র শুরু করছে ফল করা, ইনপুটটা তখনও আস্তে আস্তে ফল করতেছে। তো এই জায়গায় গিয়ে আমাদের থিওরি ভায়োলেট হয়ে যাচ্ছে যে ওকে, ডায়োডটা তো এখানে অফ ধরলে এখানে গিয়ে আবার অন হয়ে যাওয়ার কথা। তো এই কারণে ডায়োডটা অ্যাকচুয়ালি পিকে অফ হবে না। হ্যাঁ, এখানে কিন্তু অফ হবে না। তা ঠিকই তো ছিল, এখানে অফ হবে না, ডায়োডটা একটু পরে গিয়ে এই জায়গাতে গিয়ে অফ হবে। তো এটা অ্যাকচুয়ালি ক্যাপাসিটরটা একটু পর পর্যন্ত থাকবে, এখান থেকে একটু পর পর্যন্ত থাকবে, যাতে এই ডিফারেন্সটা ছোট থাকে। এরপর সে এক্সপোনেনশিয়ালি দিকে করা শুরু করবে। সো দিস ইজ এ ভেরি মানে স্মল ডিটেল আর কি, যেটা ইভেন আপনি যদি পার্টটা স্কিপও করতেন তাহলে সমস্যা হতো না। মোটামুটি আমরা এটা চোখেও হয়তো পড়বে না, বাট হ্যাঁ, একটু কমপ্লিটনেসের জন্য বলে দিলাম যে এটা বু- বোঝে আহ, বোঝা একটু ভালো আর কি, জেনে রাখা ভালো। তো এখন তো আমরা কয়েকটা প্যারামিটার একটু ডিফাইন করব, কয়েকটা না, একটা প্যারামিটার ডিফাইন করবো, সেটা হচ্ছে এই ভোল্টেজটাকে, এই যে ফ্লাকচুয়েশনটা, এই ও সরি, এই ফ্লাকচুয়েশন না, এই যে আউটপুটের যে ফ্লাকচুয়েশনটা, অর্থাৎ আগের চেয়ে কম ফ্লাকচুয়েশন, তবে এখনো কিছুটা হচ্ছে, এই ফ্লাকচুয়েশনটাকে আমরা রিপল ভোল্টেজ বলবো। হ্যাঁ, রিপল, অর্থাৎ কতটুকু রিপল আউটপুটে আছে। এটা আগেও ডিফাইন করা যেত, এটা রিপল ভোল্টেজ বলবো। আগে ডিফাইন মানে আগে যখন এমন এমন আসছিল, তখন রিপল ভোল্টেজ এই পুরাটা আর কি, তখন এই ভিআর বা রিপল ভোল্টেজটা পুরোটা। তো আমরা কি চাই? আমরা চাই হচ্ছে উই ওয়ান্ট যে ভিআর টু বি অ্যাজ স্মল এস পসিবল। তাহলে এটা এটা যত ছোট হবে এটা তত ফ্ল্যাট হবে, আউটপুট ভোল্টেজটা তত ফ্ল্যাট হবে। তো আমরা এই জিনিসটা চাই। এখন এই রিপল ভোল্টেজটা কিসের উপর ডিপেন্ড করে, এটা আমরা একটু দেখতে চাই যে আসলে এটা ডিপেন্ড করে কিসের উপর। এখানে অবশ্যই বলে রাখি যে এই ডিক্রিজটা কিন্তু এক্সপোনেনশিয়াল। দেখতে স্ট্রেট লাইন মনে হচ্ছে, বাট দিস ইজ এক্সপোনেনশিয়াল। তো এখন কিসের উপর ডিপেন্ড করে সেটা বলার জন্য আমাদের তার আগে কয়েকটা অবজারভেশন আমাদের দরকার। তো আমি এখানে কয়েকটা অবজারভেশন লিস্ট করব। তো ধরেন আমরা সেটা সুবিধার জন্য আমরা এখানে T1 ডিফাইন করছি, এবং এটা যখন এই টাইমে এটা হচ্ছে T2 ডিফাইন করছি, এবং এই ডিফারেন্সটাকে ধরেন আমরা ডেল টি ডিফাইন করছি। তো অবজারভেশন গুলো হলো, নাম্বার ওয়ান, এট, আচ্ছা নাম্বার ওয়ানে আমরা প্রথমে ডেল টি বলি। এই ডেল টির সিগনিফিকেন্স হচ্ছে এই ডেল টি সমান ধরেন T2 - T1, অর্থাৎ আমি এক জায়গায় T2 - T1 দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ এরকম সিমিলার ডিফারেন্স গুলো আর কি। হ্যাঁ, এরকম এর পরেও থাকবে, যেমন এই ডিফারেন্সটাও আমি ডেল টি দিয়ে বলছি আর কি। তো এই ডেল টি টাইমেই কিন্তু ডায়োডটা অন থাকে। হ্যাঁ, কারণ এর আগেও ডায়োড অফ, এর পরেও কিন্তু ডায়োড অফ। জাস্ট এই টাইমটাতে ডায়োডটা অন থাকে সো দ্যাট দ্য ক্যাপাসিটর গেটস চার্জড। এই টাইমটাতে ক্যাপাসিটরটা চার্জ হয়। এরপর ইনপুটটা আবার ড্রপ করে যায়, ক্যাপাসিটরটা তার ভোল্টেজটা আস্তে আস্তে কমতে থাকে। এখানে এসে আবার ক্যাপাসিটরটা চার্জ হয় আবার। সো শুধুমাত্র এই টাইমে ক্যাপাসিটরটা চার্জ হয়, এবং যে টাইমে ক্যাপাসিটরটা চার্জ হয় সেই টাইমে কিন্তু ডায়োডটা শুধুমাত্র অন থাকবে। তো ডেলটি হচ্ছে এই টাইমটাতে ডায়োড কন্ডাক্টস, এই টাইমটাতেই শুধুমাত্র ডায়োড কন্ডাক্ট করে। এখন 2 নম্বর অবজারভেশন, এট T1 টাইম
তো দেখেন এটাকে যদি আমরা ভি আর বলি, তাহলে T1 এই সময়টাতে, এই যে আমাদের এটা হচ্ছে আউটপুট ভোল্টেজের পিক, ভিপি। আচ্ছা, এই নোটেশন গুলো কিন্তু আমি আগেই ধরে দিছিলাম, আগের ভিডিওতে। তো ভিএম মানে ইনপুট পিক, আবার লিখে দিচ্ছি। ভিপি মানে আউটপুটের পিক। ভি আর মানে এখন একটা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে রিপল। ভি ডি নট মানে তো জানেন যে ডায়োডস কাট ইন ভোল্টেজ, কাট ইন ভোল্টেজ। ঠিক আছে, এই নোটেশন গুলো কিন্তু আমি থ্রু আউট দিস লেকচার, দুইটা লেকচার তিনটা লেকচার যখনই যাক, আমি এগুলোই ফলো করবো। তাহলে এই যে আউটপুট ভোল্টেজের পিকটা, এই অর্থাৎ ভুল দিচ্ছি, আউটপুট ভোল্টেজের পিকটা আর একটু উপরে হবে, এই জায়গায়। হ্যাঁ, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজের পিক। তো এই পিকটা থেকে আউটপুট ভোল্টেজটা কতটুকু কম? ভি আর পরিমাণ কম। হ্যাঁ, এই ডিফারেন্সটা তো ভি আর। তাহলে আউটপুট ভোল্টেজের পিক যেটা, যেখানে আউটপুট ভোল্টেজ সর্বোচ্চ পৌঁছায়, সেখান থেকে এখন আউটপুট ভোল্টেজটা কতটুকু কম? ভি আর পরিমাণ কম। তো ভি নট ইকুয়ালস টু আউটপুট ভোল্টেজের পিক যা হওয়ার কথা ছিল সেটা থেকে ভি আর পরিমাণ কম। আর আউটপুট ভোল্টেজের পিক হওয়ার কথা ছিল আবার ইনপুট ভোল্টেজের পিক থেকে ডায়োড ভোল্টেজ মাইনাস। হ্যাঁ, এগুলো খেয়াল করতে হবে। ইনপুটের যে পিক, অর্থাৎ এই যে এই ডিফারেন্সটা কিন্তু ভি, ইনপুট ভোল্টেজের পিক মাইনাস ভিডি নট, যেটা আউটপুট ভোল্টেজের পিক। তো এটা ভিএম মাইনাস ভিডি নট। হ্যাঁ, এটা হচ্ছে T1 টাইমে আমরা এটা অবজার্ভ করছি। নাম্বার 3 অবজারভেশন, সেটা হচ্ছে এট T2 টাইম। T2 টাইমে কি হয় দেখেন, এই ইনপুটের পিকটা, ইনপুট সরি আউটপুটটা পিকে পৌঁছায়, ইনপুটটাও পিকে পৌঁছায়। সো ভিএস সমান ভিএম এন্ড ভি নট সমান ভি পিক। এটা হচ্ছে আউটপুটের পিক কিন্তু। আচ্ছা, তাহলে এবং এই টাইমের পর থেকে কারেন্টটা জিরো। হ্যাঁ, কারণ আমি যদিও একটা ছোট ডিটেল এক্সপ্লেন করছি যে কারেন্ট অ্যাকচুয়ালি এখানে জিরো হবে না, একটু পরে গিয়ে হবে, বাট এটা এতই ছোট টাইম যে আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরবো যে কারেন্টটা এই জায়গা থেকে জিরো হয়ে যায়। কারণ কারেন্ট ইকুয়ালস টু কত? কারেন্ট সমান তো ইয়ে, ইনপুট ভোল্টেজ মাইনাস ভিডি নট মাইনাস আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই আর, এটাই তো কারেন্ট। তো এখন ভিএস যদি ভিএম হয়ে যায়, ভিএম মাইনাস ভিডি নট, ও এটা ক্যাপিটাল লেটার হবে যেহেতু এটা কনস্ট্যান্ট, তো এটাকে ক্যাপিটাল লেটার ভিডি নট, ভিডি নট মাইনাস ভি নট হয়ে যায় ভি পিক। হ্যাঁ, আবার ভি পিক মানে এটা কিন্তু ফিক্সড, এই জিনিসটা ফিক্সড। ভি পিক মানে এটা, তাহলে এটা যদি বসিয়ে দিই, ভিএম মাইনাস ভিডি নট মাইনাস ভিএম প্লাস ভিডি নট ডিভাইডেড বাই আর, এটা কিন্তু জিরো চলে আসে। তাহলে T2 টাইমে কারেন্টটা জিরো। এখন ডায়োডটা তো এভাবে ডিকে করতে থাকে। তো নাম্বার 4 অবজারভেশন, নাম্বার 4, এটা হচ্ছে 3-এর পার্ট। নাম্বার 4 অবজারভেশন হচ্ছে ডিউরিং দ্য টাইমস where the diode is off। হ্যাঁ, ডায়োডটা যখন অফ থাকে, অর্থাৎ এই যে এক্সপোনেনশিয়াল যে পার্টটা এখান থেকে এতটুকু পর্যন্ত, হ্যাঁ, এই সময়টা তো ডায়োড অফ। তো তাহলে যখন ডায়োডটা অফ থাকে তখন আউটপুট ভোল্টেজটা হবে আউটপুট পিক থেকে এক্সপোনেনশিয়ালি ডিকে করতে থাকবে। হ্যাঁ, এটা কিন্তু আসছে কোথা থেকে? আরসি সার্কিট থেকে। আরসি সার্কিট আমরা 250-তে যে পড়ে আসছি। হ্যাঁ, ওই যে একটা বড় ইকুয়েশন পড়তাম, কি ভিটি সমান ভি ইনফাইনাইট প্লাস ভি 0 মাইনাস ভি ইনফাইনাইট ইন্টু কত, e⁻t/τ, এটা ছিল। হ্যাঁ, আর এটা তো একটা জেনারেল ইকুয়েশন, এটা তো চার্জিং ডিসচার্জিং এর সময় যদি ফাইনাল ভোল্টেজটা জিরো হয়ে যায়, জিরোতে যাওয়ার কথা, তখন কিন্তু এটাকে ফলো করবে আর কি। অর্থাৎ ভি নট e⁻ - t
বা v0 লিখতে পারি, v0 e টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এটা হচ্ছে যদি ভি ইনফাইনাইট জিরো হয়। হ্যাঁ, অর্থাৎ এটা ডিসচার্জের জন্য। ওকে, তাহলে এটা কিন্তু 250 থেকে আসছে। তো আমাদের এখন ফিফথ অবজারভেশনে আমরা T2 থেকে টি টাইম পরে যাব, আবার ডেল টি পরিমাণ পেছনে আসবো। এখানে ইন্টারেস্টিং যে T2 থেকে টি পরিমাণ সামনে যাব, একটা টাইম পিরিয়ড সামনে যাব, আবার ডেল টি পরিমাণ যদি পেছনে আসি। বাট তো T2 মানে হচ্ছে আমাদের এই টাইমটা, এই যে এই টাইমটা। তো এই টাইম থেকে আমরা যদি টি পরিমাণ সামনে যাই, আমি তো এখানে আঁকি যে এখান থেকে T2 থেকে ক্যাপিটাল টি পরিমাণ সামনে গেলে এই পজিশন আসবে। হ্যাঁ, কারণ এই পিক থেকে এই পিকটা একটা টাইম পিরিয়ড, এতটুকু হচ্ছে টি। বাট আমরা আবার ডেল টি পরিমাণ পেছনে আসতেছি, এখান থেকে ডেল টি পরিমাণ ব্যাক করতেছি। তার মানে আমরা অ্যাকচুয়ালি এই জায়গাতে আসছি, অর্থাৎ এই T1 এর মতো পরের সাইকেলের পজিশনটা এই জায়গাতে আসছি। তার মানে আমরা আসলে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে এখান থেকে তো এতটুকু পর্যন্ত ডিসচার্জ হয়, তাই না? এটা ডিসচার্জিং ফেজ, আমরা আসলে ডিসচার্জিং ফেজটাকে ইন্ডিকেট করছি। হ্যাঁ, ডিসচার্জিং ফেজটাকে। তো তাহলে অ্যাট এত অর ডিসচার্জিং ফেজ, আমরা কি লিখতে পারি? এই আউটপুট ভোল্টেজটাই ভি নট উইল বি ভিপি টি টু দি পাওয়ার টি এর জায়গায় আমরা এই টাইমটা বসিয়ে দিব। হ্যাঁ, এখন খেয়াল করেন যে T2টা তো আমরা বসাবো না, কারণ ডিসচার্জিং শুরুই হচ্ছে এখান থেকে। তো এখান থেকে শুরু হয়ে কত সময় পর্যন্ত ডিসচার্জ হবে এই সময়টা বসাতে হবে। হ্যাঁ, অর্থাৎ এইটুকু টাইম বসাতে হবে। তো এইটুকু টাইম হচ্ছে টি মাইনাস ডেল টি। তাহলে টি মাইনাস ডেল টি টাইম আমরা যদি বসিয়ে দিই, যে অর্থাৎ আমরা দেখতে চাচ্ছি আফটার টি মাইনাস ডেল টি টাইম কোথায় যায়। তো এটাকে আরো ভালোভাবে প্যারাফ্রেজ করা যাবে। এ, এভাবে লিখতে পারি, আফটার টি মাইনাস টি মাইনাস ডেল টি টাইম ফ্রম ফ্রম T2। সো এটা হচ্ছে আমাদের সেই ডিসচার্জিং ফেজটা। অর্থাৎ একটা সাইকেল ডিসচার্জ হওয়ার পরে কি অবস্থা হয়, সেখান থেকে ডিসচার্জ হওয়া শুরু হয়েছে, একটা সাইকেল পরে এই পর্যন্ত ডিসচার্জ হবে এই টাইমের মধ্যে। এটা তো একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা জানি। তো আমরা জাস্ট এখান থেকে শুরু হয়েছে, তো এই টাইমে গিয়ে এই টাইমটা বসাবো ইকুয়েশন করে, ভোল্টেজের ভ্যালুটা আমরা বের করতে চাই। তাহলে e টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস ডেল টি ডিভাইডেড বাই RC। ঠিক আছে, তো এখন আমরা এখন খেয়াল করলে দেখা যায় যে আচ্ছা, এটা ভি নট না লিখে দেখেন এই টাইমে ভ্যালুটা কত। এই যে এই টাইমে এভাবে তো এই টাইমে, আমরা তো এখন এই টাইমে আছি, এই টাইমে ভ্যালুটা হচ্ছে এই যে আউটপুটের পিক, যেটা পিক থেকে রিপল পরিমাণ কম। তাহলে লিখতে পারি যে এই T2 এর পরে এতটুকু টাইম যদি সামনে যাই, তাহলে আউটপুটটা হবে আউটপুটের পিক মাইনাস রিপল ভোল্টেজ। তো এটা নিয়ে আমরা একটু আগাবো, দেখি কি হয়। তো তাহলে আমরা এটা নিয়ে পরের পেজে যাচ্ছি। ইকুয়েশনটাকে একটু নিলাম, নিলে আমরা পরের পেজে এটা আরো ডিটেলে একটু আগাবো। এখান থেকে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করব। এখন এই কোয়েশনটা আমরা সলভ করে অ্যাকচুয়ালি আমরা যেটা চাই, আমরা ভিআর এর একটা ভ্যালু বের করতে চাই, যে কতটুকু রিপল ভোল্টেজ এটা কোন ইকুয়েশনের উপর ডিপেন্ড করে, এটা আমরা দেখতে চাই। তো সেটা করার জন্য আমরা যেটা করতে হবে, আমাদের এই এক্সপোনেনশিয়াল টার্মটাকে ভাঙতে হবে। তো আপনারা যদি একটু রিকল করেন আগের ক্লাসে, আগে হয়তো আপনারা পড়ে আসছেন কোনো কোর্সে, যে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি সাইন কজ এক্সপোনেনশিয়াল, এগুলো সবই আসলে ইনফাইনাইট সাম সিরিজ আর কি। তো ওই যে টেলর সিরিজ এক্সপেনশন আমরা বলি। তো সেখানে ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, ই টু দি পাওয়ার এক্স এর এক্সপেনশনটা হয় হচ্ছে যেমন 1 + x + x² বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ বাই 3 ফ্যাক্টোরিয়াল
এভাবে চলতে থাকে। হ্যাঁ, এটা একটা ইনফাইনাইট সিরিজ। তো এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স হয়, তখন কি হয়, যেখানে যেখানে এক্স সেখানে সেখানে মাইনাস এক্স বসিয়ে দিবে। তো এটা যেহেতু স্কোয়ার, তাহলে মাইনাসে কিছু যায় আসে না, সাইনটা ঠিকই থাকবে। আবার কিউবের জন্য সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এরকম। প্লাস এটাও চলতে থাকবে ইনফাইনাইট সিরিজ। তো আমাদের কেসে হচ্ছে এটা। তো এটার জন্য কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস ই মাইনাস ডেল টি ডিভাইডেড বাই আর সি। এটার জন্য হবে এক্স এর জায়গায় এটা বসিয়ে দিতে হবে, যে পি মাইনাস ডেল টি ডিভাইডেড বাই আর সি প্লাস পি মাইনাস ডেল টি বাই আর সি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 1/2 ফ্যাক্টোরিয়াল মাইনাস, হ্যাঁ, এরপর ডট 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 এটা চলতে থাকে। তো এখন এখানে একটা জিনিস অবজার্ভ করা আছে, নাম্বার ওয়ান, আরসি মাস, আমরা দেখে আসছি যে আরসি এর চেয়ে অনেক বড় রাখতে হবে যাতে ডিসচার্জিংটা বেশি সময় ধরে হয়, যাতে ভোল্টেজটা বেশি ড্রপ না করে। এই কন্ডিশন তো আমাদের মিট করবোই আমরা ডিজাইনিং এ। তো কন্ডিশন এটা। আবার আরেকটা জিনিস ট্রু, যে এই ডেল টি টাইমটা খুবই খুবই ছোট দেন টি। হ্যাঁ, কারণ আমরা যদি গ্রাফে দেখি যে ডেল টি টাইমটাতে, গ্রাফ, এই ডেল টি টাইমটাতে ভোল্টেজটা খুব অল্প এখানে ইনক্রিজ হয়। হ্যাঁ, খুব অল্প সময়ের জন্য আসলে এই ইনক্রিজটা এক্সিস্ট করে। তো কম্পেয়ার টু এই ডিসচার্জিং ফেজটা, এই যে পুরো একটা টাইম পিরিয়ডের সাথে কম্পেয়ার করলে, মানে এখান থেকে এখানে এই ডেলটিটা আসলে খুবই কম, সো উই ক্যান ইগনোর দ্যাট। এখন এই দুইটা অ্যাসাম্পশনের উপর বেস করে আমরা এই এক্সপোনেনশিয়াল টার্মটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারি। দেখেন, প্রথমত আরসি যেহেতু অনেক বড়, তার মানে এই রেশিও গুলা, এই প্রত্যেকটা রেশিও অনেক ছোট হবে, একের চেয়ে কম হবে। তাহলে এখন একের চেয়ে কম একটা জিনিস যখন স্কোয়ার করব, তখন সেটা আরো কমে যাবে। তার মানে এখানে হায়ার অর্ডার টার্ম গুলা অনেক ছোট হতে থাকবে। হ্যাঁ, ইভেন এটাও ছোট, বাট স্টিল আমরা এই প্রথম দুইটা নিব। ঠিক আছে, তাহলে ওকে, তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করব, যে ভিপি মাইনাস ভিআর, দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ভিপি টাইমস এক্সপোনেনশিয়ালের জায়গায় লিখবো আমরা 1 - টি মাইনাস ডেল টি বাই আর সি। হ্যাঁ, আমরা জাস্ট দুইটা টার্ম নিছি কারণ এই রেশিও গুলো এমনিতেই অনেক ছোট। তো এই কারণে আমরা হায়ার অর্ডার টার্ম গুলো নিচ্ছি না। একের চেয়ে ছোট জিনিসকে স্কোয়ার করলে আরো ছোট হয়ে যায়, সেখানে আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, তো আরো ছোট হবে। তো এখন আমরা এই সেকেন্ড অ্যাজাম্পশনটা অনুসারে আমরা আসলে ডেল টিটাকেও উই ক্যান ইগনোর। হ্যাঁ, এটা থাকা না থাকা সেম, বিকজ টি ইজ ভেরি লার্জ কম্পেয়ার টু ডেল টি। আমরা এটাকে আরো ছোট করতে পারি, ভিপি ইন্টু 1 - টি বাই আর। ওকে, তাহলে এখান থেকে আমরা ভিপি ভিপি চলে যাই। তো মাইনাস ভি আর সমান মাইনাস ভিপি টি বাই আর সি থাকে। তো এখান থেকে ভি আর ইকুয়ালস টু কত আসে, টি এর জায়গায় 1/f লিখলে ভিপি বাই এফ আর সি। তাহলে এটা হচ্ছে আমাদের রিপল ভোল্টেজের ইকুয়েশন পরে হাফ ওয়েভ রেকটিফায়ার। তো এই রিপল ভোল্টেজটা তাহলে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, আর এর উপর ডিপেন্ড করে, লোড রেজিস্ট্যান্স এবং সি এর উপর ডিপেন্ড করে। তো আমরা যদি ভালো ডিজাইন চাই, আমরা যদি দেখেন, লোড রেজিস্ট্যান্স আমরা অনেক সময় চেঞ্জ করতে পারবো না একটা প্র্যাকটিক্যাল লোডের ক্ষেত্রে। ইনপুটের যে ফ্রিকোয়েন্সি, আমরা যে সকেটে একটা পাওয়ার সাপ্লাইকে লাগাই দিই, সেই সকেটে যে এসি ভোল্টেজ আছে সেটার ফ্রিকোয়েন্সি আমরা চেঞ্জ করতে পারবো না, সেটা আমাদের গ্রিড থেকে আসতেছে। কিন্তু আমাদের হাতে সিটা আছে, আমরা এমন একটা ক্যাপাসিট্যান্স যদি ইউজ করি যেটা লার্জ, তাহলে কিন্তু রিপল ভোল্টেজটা কমে যাবে, রিপল ভোল্টেজটা ছোট হবে। হ্যাঁ, তাহলে আমরা চাই রিপলটা ছোট হোক, আমরা চাই না বেশি ফ্লাকচুয়েশন থাকুক। আবার সি বাড়ালে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে চার্জিং এর টাইমটাও কিন্তু বাড়বে, অর্থাৎ ডেলটিটাও কিন্তু বাড়তে পারে। সো এখানে একটা ব্যালেন্সিং করতে হয় আর কি। তো মেনলি আমাদের ডিজাইনের উদ্দেশ্য হচ্ছে এই সিটাকে বাড়ানো, সো দ্যাট আর সিটা বাড়বে, আর সিটা বাড়লে ভিআরটা কমে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গোল। তো আমরা একটু চার্টটা দেখে নিই, আমরা চার্টটা আবার কন্টিনিউ করব। তো চার্টটাতে আমাদের এই প্যারামিটার গুলো ছিল উইদাউট উইদাউট ক্যাপাসিটর। আমরা একই সাথে আরেকটা চার্ট বানাবো যেটা হচ্ছে উইথ ক্যাপাসিটর। উইথ ক্যাপাসিটর হলে
হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ রেকটিফায়ারের প্যারামিটার গুলা কি হয়? তো এতটুকু পর্যন্ত জিনিস সেম। ইনপুটের পিক কোনো চেঞ্জ নাই, ভিএম। আউটপুট ভোল্টেজের পিক বা ফ্রিকোয়েন্সি এফটি সেগুলো কোনো চেঞ্জ নাই কিন্তু। এরপর আউটপুট ভোল্টেজের পিকও চেঞ্জ হবে না, ভিএম মাইনাস ভিডি নট। এটা ভিএম মাইনাস টু ভিডি নট। তো এটা হচ্ছে ভিপি আউটপুট পিক। এটা হচ্ছে ইনপুটের ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড। এটা হচ্ছে ইনপুট পিক। আচ্ছা, আউটপুটের ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড আগের মতো, কোনো চেঞ্জ হবে না। আমরা ফুল ওয়েভেরটা দেখছি, আহ, মানে ক্যাপাসিটর সহ। হাফ ওয়েভেরটা এখনো দেখি নাই। তা আউটপুটে ভিডিসি আর ভি এভারেজ হচ্ছে। আচ্ছা, এখানে আমরা এখন আবার কাজ করবো। এটা সেম, ইনপুট কারেন্টটা সবসময় যেহেতু একটা রেজিস্টর থেকে নিচ্ছি, সরি ইনপুট কারেন্ট না, আউটপুট কারেন্ট। আচ্ছা, আউটপুট কারেন্ট এভারেজ, এভারেজ আর ডিসি, এটা কিন্তু সেম। এই ভিডিসি যা আসবে তাকে আর দিয়ে ভাগ করতে হবে। তো দুইটার ক্ষেত্রেই সেম। এখন আমরা কয়েকটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে একটা কাজ করি আমরা। হ্যাঁ, আমরা ঠিক আছে, আমরা আগাই। তো এখানে আমরা আরেকটা কলাম অ্যাড করবো, সেটা হচ্ছে রিপল ভোল্টেজ। চাইলে এই উইদাউট ক্যাপাসিটরেও রিপল ভোল্টেজ অ্যাড করতে পারি, বাট মেনলি রিপল ভোল্টেজটা আমরা এখানেই বেশি দেখি। তো রিপল ভোল্টেজ আমরা দেখলাম যে এটা আসে হচ্ছে ভিপি ডিভাইডেড বাই এফ আর সি, হাফ ওয়েভের জন্য। ফুল ওয়েভের জন্য এখনো দেখি। এখন অ্যাভারেজ ভ্যালু কি? অ্যাভারেজ ভ্যালু কিন্তু আমরা গ্রাফ দেখে বলে ফেলতে পারবো। এটা হচ্ছে, খেয়াল করে দেখেন, এই আউটপুট ভোল্টেজটা ঠিক এটার মিডল পয়েন্ট থেকে যতটুকু উপরে ঠিক ততটুকুই নিচে। সো এই ধরনের একটা গ্রাফে যেখানে সবসময় সেম টাইপের ফ্লাকচুয়েশন হচ্ছে প্রত্যেকটা সাইকেলে, এখানে গিয়েও সেম, যে এখান থেকে এতটুকু সেম। তো এটার অ্যাভারেজ পয়েন্টটা হবে ঠিক এটার মাঝখানে, মানে ভি রিপল বাই টু। এ পয়েন্ট ভি রিপল বাই টু তো না, মানে এখান থেকে এতটুকু পর্যন্ত এভারেজ পয়েন্ট হবে। কারণ কি, কারণ আমরা একটা সাইন ওয়েভ যখন দেখি তখন এভারেজ তো হয় এই উপরে যতটুকু যাচ্ছে নিচে যতটুকু যাচ্ছে ততটুকু বাদ দিয়ে। হ্যাঁ, এটা ইভেন এই সাইন ওয়েভটা যদি উপরেও থাকে তাও এখানে যতটুকু এখানে যতটুকু সেটার মাঝামাঝি হবে। হ্যাঁ, অ্যাভারেজ করতে হবে আর কি। তো এখানেও ঠিক সেম, আমাদের গ্রাফটা হচ্ছে এরকম, এরকম। তাহলে এই উপরে যতটুকু যাচ্ছে নিচে যতটুকু যাচ্ছে সেটার মাঝখানে হবে অ্যাভারেজটা। এখন এই লেভেলটা কত? এই মাঝখানের লেভেলটা হচ্ছে, খেয়াল করে দেখেন যে এতটুকু হচ্ছে ভি পিক। ভি পিক, তাহলে ভি পিক থেকে বাদ দিতে হবে রিপলের অর্ধেক। হ্যাঁ, এটা হচ্ছে ভি পিক, যে এই লেভেলটা ভি পিক, তাহলে এটা হবে ভি পিক থেকে রিপলের অর্ধেক বাদ দিতে হবে। তো আমরা লিখে ফেলি এটা চার্টে, ভি পিক মাইনাস ভি রিপল বাই টু, এটা হবে। এখন ফুল ওয়েভের গুলো আমাদের লাগবে। তো এখন তাহলে আমরা ফুল ওয়েভে ক্যাপাসিটর দেখি। আমরা অত ডিটেলে এখন আর যাব না, কারণ আমরা অলরেডি হাফ ওয়েভে মোটামুটি বুঝে ফেলছি। তো ফুল ওয়েভ প্লাস ক্যাপাসিটর, তাহলে আমাদের ফুল ওয়েভের যে সার্কিট ছিল সেটা একটু দেখি আঁকি। তো এই আমরা ডিজাইনে একটা ক্যাপাসিটর ইনপুট করব, আর এটা হচ্ছে আমাদের লোড। দিস আওয়ার আর, আর এটা হচ্ছে লোড, হচ্ছে সি। তো আমরা এটার অপারেশন দেখছি, এটার ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে আমরা জানি, এটা ফুল ওয়েভ রেকটিফায়ার অলরেডি।
আমরা এখান থেকে আউটপুট ভোল্টেজটা নিব, এটা আমাদের ইনপুট ভোল্টেজ। তো আমরা একটু গ্রাফটা দেখি, গ্রাফ না দেখলে আসলে বোঝা যায় না। তো এরকম ছিল, এবং আমাদের ফুল ওয়েভেরটা যদি খেয়াল করেন তাহলে আমাদের ফুল ওয়েভেরটার জন্য আমাদের এখানে একটা 2 ভি নোটে মার্কার দিতে হবে। তো আমি আবার থেকে দিচ্ছি, একটু উঁচু করেই দিলাম। এখানে একটা মার্কার থাকবে, এরপর আমাদের এটা সেই ভি এম, মাইনাস ভি এম। আমাদের গ্রাফটা হয়ে হচ্ছে এখান থেকে শুরু হবে, এটা একটু হাইটে ছোট হবে হাফ ওয়েভের থেকে। এটা হাইট একটু ছোট হবে কারণ এটা 2 ভি ডিনোট পরিমাণ নেগেটিভ হয়। তো এরকম হবে, এটাও রেকটিফাইড হবে, এটাও রেকটিফাইড হবে। হ্যাঁ, এভাবে হতে থাকবে, ঠিক আছে? এরকম হয়। এটা হচ্ছে উইদাউট ক্যাপাসিটর আউটপুট, মানে পি আউট উইদাউট ক্যাপাসিটর। এখন ক্যাপাসিটর দিলে এখানেও সেম সিনারিও আসলে হবে। কিরকম? যে ক্যাপাসিটর ভোল্টেজটা ইনিশিয়ালি ডিসচার্জ ধরলে বাড়তে থাকবে, এই পর্যন্ত পৌঁছাবে, এরপর সে ডিসচার্জ করবে। তো ডিসচার্জ সে আবার এক্সপোনেনশিয়ালি ডিসচার্জ করবে, এবং ডিসচার্জ এতটুকু পর্যন্ত করার পরে এখানে আসার পরে আবার কিন্তু ইনক্রিজ করবে। হ্যাঁ, আবার ইনক্রিজ করবে। আচ্ছা, আমার আঁকাটা ঠিক হচ্ছে না। এতটুকু পর্যন্ত আসার পরে আবার ইনক্রিজ করবে, তাকে আবার চার্জ করবে, আবার সে ডিক্রিজ করবে, এতটুকু পর্যন্ত আসার পর আবার চার্জ হবে। হ্যাঁ, এভাবে কিন্তু চলতে থাকে। অর্থাৎ এই পিঙ্ক কালারে যেটা, সেটা হচ্ছে আউটপুট উইথ ক্যাপাসিটর। হ্যাঁ, প্রিন্সিপাল কিন্তু এক্স্যাক্টলি সেম আগেরটাতে যেভাবে আমরা এক্সপ্লেন করেছি, যে ক্যাপাসিটরে একটা ভোল্টেজ আসলে সে ধরে রাখবে এই ভোল্টেজটা। তো এখানেও ঠিক সেম, জাস্ট প্যারামিটার গুলো আগের মতো সেম হবে। এটা যদি আউটপুট ভোল্টেজের পিক হয়, তাহলে এই পিকটা হবে ভিএম -2 ভিনো ডিনো। হ্যাঁ, এখন দুইটা ডায়োডের ভোল্টেজ, যেহেতু দুইটা ডায়োডকে পার করে আসতে হয়, এই কারণে দুইটা ডায়োডের ভোল্টেজ হচ্ছে বাদ যাবে। তাহলে আগের মতো আমরা ডিফাইন করতে পারবো রিপল ভোল্টেজকে। আমাদের এখান থেকে এখানে ফ্লাকচুয়েশনটা, এটা হচ্ছে আমাদের রিপল ভোল্টেজ ভি আর। তো এখন আমাদের রিপল ভোল্টেজটা ফুল ওয়েভের ক্ষেত্রে দেখতে কেমন হবে, অর্থাৎ আমরা ভিআর এর একটা ইকুয়েশন বানাতে চাচ্ছি। তো এটা সিমিলার প্রসেসে আগাবো আমরা, যেমনটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য দেখে এসেছি। তো আমি আর অত ডিটেলে যাচ্ছি না, আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার এটা টি 1, এটা টি 2, এভাবে ধরে হচ্ছে আহ, করে এসেছি। তো সেটাও একটু দেখতে পারেন যদি ভুলে যান। তো আমরা আহ, আর একটু আমি সিম্পলিফাইড ওয়েতে বলছি এখানে, যে এটা এখান থেকে যদি ডিসচার্জ হওয়া শুরু হয়, অর্থাৎ কালারটা একটু চেঞ্জ করি, অর্থাৎ এই এই সময় থেকে যদি এই সময় পর্যন্ত একটা ডিসচার্জিং ফেজ হয়। হ্যাঁ, এটা হচ্ছে ডিসচার্জ। এই ডিসচার্জিং ফেজে ভি নটটা হয় কত? ভি পিক। পিক মানে হচ্ছে আমাদের এই পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে পিক, আর এই পয়েন্টটা, তাতে এই লেভেলটা হচ্ছে পিক থেকে বিপুল পরিমাণ বাদ। হ্যাঁ, তাহলে ভি পিক e⁻টি বাই এই ডিসচার্জিং এর টাইম কনস্ট্যান্ট। হ্যাঁ, এভাবে হচ্ছে ডিক্রিজ করে উইদিন দ্য ডিসচার্জিং টাইম, প্রত্যেকটা সাইকেলে, প্রত্যেকটা হাফ সাইকেল অ্যাকচুয়ালি। তো এখন আফটার আফটার টি মাইনাস, সরি, টি/2, এটার ক্ষেত্রে টি/2 হবে মাইনাস ডেল টি টাইম অফ ডিসচার্জ। হ্যাঁ, এটার মানে আমাদের যদি এই সময় থেকে ডিসচার্জটা শুরু হয়, এই সময় থেকে, তাহলে এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে ডেল টি। হ্যাঁ, তো এই সময় থেকে এটার পিক পর্যন্ত এই টাইমটা তো টি/2। হ্যাঁ, ফুল ওয়েভের ক্ষেত্রে কিন্তু টাইম পিরিয়ড অর্ধেক হয়ে যায়। এটা টি/2,
T/2 থেকে যদি ডেল টি পরিমাণ পেছনে আসি, তাহলে আমরা অ্যাকচুয়ালি এই পয়েন্টে আছি, এই যে মার্ক করা পয়েন্টটাতে। তো এই পয়েন্টে ভ্যালুটা কত? ভ্যালুটা হচ্ছে এই যে ভিপি মাইনাস ভিআর। তাহলে আমরা সেটা লিখতে পারবো যে এই ভি নটটা হবে ভিপি মাইনাস ভিআর ইকুয়ালস টু ভিপি এট কত, এ টাইমটাতে। তাহলে টি মাইনাস ডেল টি ডিভাইডেড বাই আরসি। তো এগেইন আমাদের এখানে ডেল টি আসলে খুবই ছোট টি এর চাইতে, কারণ আমাদের ইন ইন ও সরি, এটা T/2 হবে। হ্যাঁ, এটা T/2। তো T/2 এর চাইতে ছোট হবে, টি এর চাইতে ছোট, T/2 এর চাইতেও ছোট হবে, কারণ আহ, মানে খুব অল্প সময় আসলে এটা চার্জ হয়। হ্যাঁ, বাকি মোস্ট অফ দ্য টাইম এটা ডিসচার্জই হতে থাকে। তাহলে সেটা অ্যাপ্রক্সিমেট আমরা যদি করি, তাহলে ভিপি মাইনাস ভিআর এটা লিখতে পারবো ভিপি ই টু দি পাওয়ার মাইনাস T/2 আসছে। হ্যাঁ, ডেল টিটাকে আমি ইগনোর করতে পারবো। এরপর আবার এই জিনিসটাকে ওই যে এক্সপোনেনশিয়াল ফাংশন এক্সপেন্ড করে আমরা যদি হায়ার অর্ডার টার্ম গুলোকে বাদ দিই, প্রথম দুইটা টার্ম নিই, তাহলে হবে ভিপি ইন্টু ওয়ান মাইনাস টু আরসি। হ্যাঁ, এটা মোটামুটি আমরা করতে পারি। এটার কন্ডিশন হচ্ছে যে আরসি গ্রেটার দেন, মাছ মাছ গ্রেটার দেন টি। তো দুই পাশ থেকে ভিপি তো একটা চলে যায়, তাহলে ভি আর সমান থাকে ভিপি T/2 আরসি। তাহলে ভি আর ইকুয়ালস টু টি সমান 1/f লিখলে VP/2f আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফুল ওয়েভের রিপল ভোল্টেজের ইকুয়েশন। হাফ ওয়েভেরটা ছিল ভি আর সমান VP/f/RC। এটা ছিল। তাহলে দেখেন, প্রথমত ভিপিটা বড়, হাফ ওয়েভ রেকটিফায়ারের ভিপিটা কিন্তু বড়, প্লাস নিচে 2.9। ফুল ওয়েভ রেকটিফায়ারের ভিপি ছোট। হ্যাঁ, আউটপুটের পিক কিন্তু ছোট। সো আমি একটু লিখি, ভিপি অফ হাফ ওয়েভ রেকটিফায়ার ইজ গ্রেটার দেন ভিপি অফ ফুল ওয়েভ রেকটিফায়ার। হ্যাঁ, ফুল ওয়েভের পিক ভোল্টেজ কিন্তু হাফ ওয়েভের চেয়ে ছোট। তার উপর এই ফ্যাক্টর 2, হ্যাঁ, এটা দিয়ে আরো ভাগ হচ্ছে। তার মানে এই দুইটা পয়েন্টের কম্পেয়ার করে আমরা দেখতে পারি ভিআর অফ হাফ ওয়েভ উইল বি গ্রেটার দেন ভিআর অফ ফুল ওয়েভ। হ্যাঁ, ফুল ওয়েভের রিপল ভোল্টেজটা ছোট, অর্থাৎ কারণ এটা বেশিক্ষণ সময় পায় না এটা ডিক্রিজ করার, আবার সে উঠে গেছে। সেই কারণে ফুল ওয়েভের রিপলটা কম, ফুল ওয়েভের ফ্লাকচুয়েশনটা কম। এটা আরেকটা রিজন, এটা আরেকটা অ্যাডভান্টেজ কেন আমরা ফুল ওয়েভ ইউজ করি, এটা আরো স্মুথ হয়। এবং এই কারণে ফুল ওয়েভটা ওয়াইডলি ইউজড আর কি। এবং ক্যাপাসিটরের ভ্যালু যত বেশি দিব, আপনারা ল্যাবেও দেখবেন যে এটা তত বেশি ফ্ল্যাট হয়ে যায়। ল্যাবে একবার 1 মাইক্রোফ্যারাড দিয়ে কাজ করতে হয়, আরেকবার 4.7 মাইক্রোফ্যারাড, এখন যে ল্যাবশিট আছে অ্যাকর্ডিং টু দ্যাট 4.7 মাইক্রোফ্যারাড দিয়ে করতে হয়। তো যখন 4.7 মাইক্রোফ্যারাড দিই, তখন আর সির ভ্যালুটা বেড়ে যায়, যেটা মাছ মাছ গ্রেটার দেন টি হয়ে যায়। অর্থাৎ সে আরো স্লোলি নামতে থাকে, আরো স্লোলি নামতে থাকে, এবং সে অলমোস্ট ফ্ল্যাট হওয়া শুরু করে। Okay? তো তাহলে আমরা ওই চার্টটা ফিল আপ করে আসি, যে আউটপুটের ফ্রিকোয়েন্সি 2 গুণ হয়ে গেছে, অর্থাৎ টাইম পিরিয়ডটা অর্ধেক হয়ে গেছে। এখনো এখনো এটা সেম, যে রিপল ভোল্টেজের 2 আগের মতো, মানে একদম আগে আমরা যেভাবে দেখছি সেভাবে, যে এটার অ্যাভারেজটা হবে এই মিডল পয়েন্টটা। তো মিডল পয়েন্টটা হবে এখান থেকে এতটুকু, পুরাটা হচ্ছে ভিপি, ভিপি থেকে এতটুকু অংশ নিচে আনতে হবে, VR/2 পরিমাণ নিচে আসতে হবে। ওকে, তাহলে এটা সেম, ভিপি মাইনাস VR/2, হাই ডিসি সেম, আর রিপল ভোল্টেজ পাইছি ভিপি ডিভাইডেড বাই 2f/RC। হ্যাঁ, তাহলে আউটপুট রিপল। আচ্ছা, এখানেও রিপলটা চাইলে আমরা অ্যাড করতে পারি। এখানে রিপলটা কি হবে দেখেন, সেটা হচ্ছে হাফ ওয়েভের জন্য এরকম ছিল। তাহলে রিপল হচ্ছে এই পুরোটা, এটা হচ্ছে রিপল ভোল্টেজ। তাহলে হাইয়েস্ট পয়েন্টটা কত? ভিপি। লোয়েস্ট পয়েন্টটা কত? 0। তার মানে ভিপি মাইনাস 0, এটা হচ্ছে ভিপি। একদম পিক যততে পৌঁছাবে তত থেকে আবার জিরোতেও নেমে যাবে, এতটুকু ফ্লাকচুয়েশন হয়। এবং ফুল ওয়েভের ক্ষেত্রেও ঠিক সেম, ফুল ওয়েভেও এরকম 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 হয়, তাই না? তার মানে এটা হচ্ছে ফুল ওয়েভের ভিপি।
ভিপি অফ ফুল ওয়েভ, আর লোয়েস্ট হচ্ছে জিরো, তার মানে এটা হচ্ছে ভিপি। বাট ফুল ওয়েভের ভিপি হচ্ছে এই যে এটা, হাফ ওয়েভের ভিপি হচ্ছে এটা। তো এগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে এই চারটা আপনারা টুকে নিতে পারেন, যে এটা সব ইনফরমেশন এক জায়গায় আছে। ওকে, তাহলে এতটুকু পর্যন্তই আমাদের হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ ফিল্টার ক্যাপাসিটর। হ্যাঁ, এবং আপনারা দেখলেন এই লেকচার শেষে যে ফিল্টার ক্যাপাসিটর ইউজ করলে আউটপুট ভোল্টেজটার রিপল কমে আসে, কারণ ক্যাপাসিটর ভোল্টেজ ধরে রাখতে পারে, সে বেশি ভোল্টেজ ড্রপ হতে দেয় না। এই জন্য ভোল্টেজটা আস্তে আস্তে ডিক্রিজ করে, বাট আবার ইনপুট ভোল্টেজটা এসে তাকে চার্জ করে দিয়ে যায়। এবং ফুল ওয়েভেরটা বেটার, কারণ ফুল ওয়েভে ক্যাপাসিটরটার ভোল্টেজ কমার সময় কম পাই, তো বেশি ভোল্টেজ নামতে পারে না, যার কারণে রিপল ভোল্টেজটা ছোট আসে। বাট স্টিল কিছু রিপল থাকে, এটা আমরা ইমপ্রুভ করতে পারি বাই ইনসার্টিং লার্জ ক্যাপাসিটর। বাট লার্জ ক্যাপাসিটর থাকলে আবার ওই চার্জিং এও একটু ল্যাগ করতে পারে, সো ল্যাগ করলে আবার আলটিমেটলি আউটপুটের পিক ভোল্টেজটাই আবার কমে যাবে। সো এটা একটা ব্যালেন্স করার বিষয় আছে। এবং ফাইনালি এই যে একটু আনস্টেবল থাকছে, স্টিল একটু রিপল থাকবে, খুব সামান্য হলেও, এই রিপলটাকে ইমপ্রুভ করার জন্য আমাদের একটা ভোল্টেজ রেগুলেটর ইউজ করতে হবে। অর্থাৎ এই ফিল্টার বা রেকটিফায়ারের উইথ ফিল্টার এটার আউটপুটটা নিয়ে আরেকটা ভোল্টেজ রেগুলেটরে দিতে হবে। তো ভোল্টেজ রেগুলেটরটা আমাদের সামনের কোনো লেকচারে আসবে, যে এরকম একটা ভোল্টেজ রেগুলেটর আসলে কি দিয়ে বানানো যায়। আর সেটার জন্য আমাদের একটা স্পেশাল টাইপ অফ ডায়োড লাগে। হ্যাঁ, মানে নর্মাল ডায়োডকে একটু মডিফাই করে একটা স্পেশাল টাইপ অফ ডায়োড বানানো হয়েছে, সেটা দিয়ে হচ্ছে আমরা এই একটা ভোল্টেজ রেগুলেটর আমরা ইউজ করতে পারি। বাট এখনকার দিনে আহ, এটাতে আইসি পাওয়া যায়, সো আইসি দিয়েও মানুষ হচ্ছে এই ভোল্টেজ রেগুলেশনের কাজটা করতে পারে। অর্থাৎ এতটুকু ফ্লাকচুয়েশনও সে করতে দিবে না, কিন্তু কনস্ট্যান্ট ভোল্টেজ দিবে। এবং ফাইনালি এই ধরনের একটা কনস্ট্যান্ট ভোল্টেজ যখন আমরা পাবো, তখন সেটা আমরা সুইটেবল টু অ্যাপ্লাই টু আওয়ার ইলেকট্রনিক ডিভাইসেস, যেগুলা ফোন হতে পারে, ল্যাপটপ চার্জ হতে পারে, কিংবা টেলিভিশন হতে পারে। হ্যাঁ, আহ, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটারের যে পাওয়ার সাপ্লাই থেকে যে আউটপুট আসে, সেটা সেরকমই দেখতে হবে। তো ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের থিওরি রেকটিফায়ারের। এরপর আমরা রেকটিফায়ার রিলেটেড কিছু প্রবলেম সলভ করব, প্রবাবলি ইন দ্য নেক্সট ভিডিও। তো থ্যাংক ইউ সবাইকে এ পর্যন্ত দেখার জন্য।